তো আগের লেকচারে আমরা কি কি দেখেছিলাম না পীড়ন দেখেছিলাম, যে পীড়ন কত ধরনের হয়, বিকৃতি কত ধরনের হয় সে সম্পর্কে আমরা জেনেছিলাম। তো বিকৃতি কত ধরনের হয় কি কি মনে আছে? যে বিকৃতি 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 মানে কি ছিল? বিকৃতি মানে কি ছিল? বিকৃতি মানে ছিল যে কোনো বস্তুর আকারের যদি চেঞ্জ হয়, সেই চেঞ্জটাকেই আমরা বাংলা ভাষায় বিকৃতি বলি। এবারে ফিজিক্সের ভাষায় সেটাকে মাপে কিভাবে? না ওপরে হয় পরিবর্তন, নিচে হয় প্রথমে কিরকম ছিল, এই দুইয়ের অনুপাতকেই আমরা বিকৃতি বলি। এবারে আমরা দেখছিলাম যে কোনো জিনিসের পরিবর্তনটা অর্থাৎ বিকৃতিটা সেটা তিন রকম হয়। কি কি? না এগুলো খুব মনে রাখতে হবে, কারণ এই লেকচারটা পুরোপুরি আগের লেকচারের উপর বেস করে। মানে কেউ যদি আগের লেকচার না দেখে থাকিস তাহলে আগের লেকচারটা আগে দেখবি, কমপ্লিট করে তারপরে এই লেকচারটাতে আসবে। আচ্ছা আসি এবারে আমাদের মোদ্দা কথায়, যে বিকৃতি কত ধরনের ছিল, কি কি ছিল। না প্রথমে আমরা পড়ছিলাম যেটা অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, তাই না? আচ্ছা তারপরে কি ছিল না, এটা কিভাবে ছিল? অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি, দৈর্ঘ্যের যদি কোনো পরিবর্তন হয় তাকে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি, তাকে মাপি কিভাবে? স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না? এটা বেরিয়েছিল, অনুদৈর্ঘ্য বিকৃতি ছিল স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, তারপরে 2 নম্বরে কি পড়ছিলাম? না 2 নম্বরে পড়ছিলাম কি পড়ছিলাম? না আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি মানে আয়তনের যদি পরিবর্তন ঘটে তাকে আমরা আয়তন বিকৃতি বলি। তাকে কিভাবে মাপি? না আয়তন বিকৃতি আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। মানে উপরে ছিল আয়তনের পরিবর্তন, নিচে ছিল প্রাথমিক আয়তন। এখানে যেমন এটা দৈর্ঘ্যের পরিবর্তন, এটা প্রাথমিক দৈর্ঘ্য, এখানে আয়তনের পরিবর্তন, এখানে প্রাথমিক আয়তন, তাই না? তো এগুলো আমরা আগে পড়ছি, আগের লেকচারে এগুলো আমরা পড়েছি। আচ্ছা আর কি ছিল? 3 নম্বর, 3 নম্বর বিকৃতি, বল 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 কি ছিল 3 নম্বর বিকৃতি? সেটা হচ্ছে কৃন্তন বিকৃতি, তাই কি? কৃন্তন বিকৃতি, যদি ভুল না বলে থাকি কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতিকে কি দিয়ে মাপতাম? মানে কোণের বিকৃতি, মানে বেঁকে যাওয়া আকারের চেঞ্জ হওয়াকে তাকে আমরা থিটা দিয়ে মাপতাম। মনে আছে যে সেটা আমরা ওই ডেসলাই বাক্স দিয়ে ছবি দিয়ে বুঝেছিলাম। এবং সেটা কত হয়? সেটা হয় আমার যতদূর মনে আছে স্মল এল হতো ডিভাইডেড বাই ক্যাপিটাল এলই হতো। যদি আমরা থিটাকে মেজার করি সেটা স্মল এল বাই ক্যাপিটাল এলই হয়, তাই না? যেখানে স্মল এলটা ছিল যে কতটা পাশাপাশি চেঞ্জ হয়ে গেছে, আর ক্যাপিটাল এলটা ছিল উপর নিচে বরাবর দৈর্ঘ্য। ছবিটা আঁকলে বোঝা যেত। সে যাই হোক, আমরা যেহেতু আগের লেকচারে ডিসক্রাইব করছি খুব ভালো করেই, তাহলে এই লেকচারে আমরা আর যাচ্ছি না, কারণ এগুলো আমাদের পড়া হয়ে গেছে। ওকে চল, তাহলে বিকৃতি পড়ছিলাম। এবং কোনো বস্তুর মধ্যে যদি বিকৃতির সৃষ্টি হয়, মানে কোনো বস্তুর মধ্যে যদি আকারের চেঞ্জ হয়, তখন কি হয় না ওই বস্তুর মধ্যে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, যে প্রাথমিক আকারে আসবার চেষ্টা করবে। সেই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলটা কি করবে না ওই বস্তুটিকে প্রাথমিক আকারে আনার চেষ্টা করবে। সেই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল প্রতি একক ক্ষেত্রফলে কতটা তৈরি হয় তাকে আমরা কি নাম দিয়েছিলাম? পীড়ন। তাকে আমরা কি নাম দিয়েছিলাম? পীড়ন, তাই না? আচ্ছা এই পীড়ন কত রকম হয়? পীড়নও এই 3 রকম হয়। কি কি হয়? না অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন। এবং তাকে আমরা কিভাবে লিখছিলাম? না এফ বাই এ, পীড়নের সংজ্ঞাই বলা হয় এফ বাই এ, তাই না? এবং সেটা আমরা দেখছিলাম যদি দৈর্ঘ্যটা চেঞ্জ করে ভর চাপিয়ে, মানে এইভাবে একটা ধর কোনো পাটাতন থেকে কোনো একটা তারকে ঝুলে দিয়েছি এবং এখানে কোনো একটা ভর চাপিয়ে দিয়েছি এম ভরের, তখন এই বলটাকে আমরা কি লিখছিলাম? এম জি, তাই না? এম জি বাই এ এভাবে লিখছিলাম যদি ভর চাপায়। আর যদি ভর না চাপায় তো এফ বাই এ যেমন আছে তেমন থাকে, তাই না? তাহলে এটা ছিল কি আমাদের তোর অনুদৈর্ঘ্য পীড়ন, তাই না? আচ্ছা এবারে আসি যে আর কি আমরা জানি, আর কি ধরনের পীড়ন হয়। অনুদৈর্ঘ্য পীড়নের পর আয়তন পীড়ন, এটা 1 নম্বর দিয়ে দেই। ওকে, 2 নম্বর কি ছিল? আয়তন পীড়ন, আয়তন পীড়ন, আয়তন পীড়ন, তাই না? একটু ওয়েট, আমি একটু উপর দিকে তুলি। হুম, এবারে ঠিক আছে। আয়তন পীড়ন, আয়তন পীড়ন কি ছিল? না আয়তন পীড়ন ছিল সেটাও এফ বাই এ, এটাও এফ বাই এ, পীড়ন মানে এফ বাই এ। এবং আয়তন পীড়নটা বেসিক্যালি প্রেসার মানে চাপের সঙ্গে সমান হয়ে গেছিল, পি এর সঙ্গে সমান হয়ে গেছিল, তাই না?
আচ্ছা, আর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে কৃন্তন পীড়ন। কৃন্তন পীড়ন খুব সহজ জিনিস এগুলো, যদি একটু যত্ন সহকারে পড়িস বা বুঝবার চেষ্টা করিস। এবারে তোর যদি পড়বার ইচ্ছা না থাকে বা বোঝবার না ইচ্ছা থাকে, তখন কোনো মাস্টারই তোকে বোঝাতে পারবে নি এবং কোনোভাবেই তুই পড়তে পারবি না। যাই হোক, এত কিছু না বলে আমি পড়াশোনার দিকে যাই। তো কৃন্তন পীড়ন, কৃন্তন পীড়নটা কি ছিল না, সেটাও সম্ভবত এফ বাই এ, এটাও সম্ভবত এফ বাই এ। এই যে এফটা ছিল উপরে, যে এফটা হয়, এটা হচ্ছে পার্শ্বীয় বল, মানে পাশাপাশি চাপ দেয়। দেশলাই বাক্সকে যখন আমরা বাঁকাবো তখন পাশাপাশি চাপ দেয় না, উপর নিচে বরাবর না, পাশাপাশি, সেটা পার্শ্বীয় বল এটা ছিল, তাই না? একে আর আলাদা করে কিছু লিখিনি। তাহলে এই অবধি আমরা আগের লেকচারে পড়ছি যে বিকৃতি 3 রকম হয়, এই যে বিকৃতি 3 রকম হয় আর পীড়ন 3 রকম হয়, তাই না? এটা খুব ইজি জিনিস। এইবার আজকে কি পড়বো দেখ, আজকে আমরা পড়বো হুকের সূত্র। আজকে আমরা শুরু করব হুকের সূত্র, হুকস ল, হুকের সূত্র, হুকের সূত্র, হুকস ল। হুকের সূত্র কি বলে দেখ, হুকের সূত্র বলে যদি আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে, যদি আমি স্থিতিস্থাপক সীমার মধ্যে নিই, কি না স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক সীমার মধ্যে, সীমার মধ্যে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমাটা কি মনে আছে? মানে যেই সীমা পর্যন্ত ওই বস্তুটা স্থিতিস্থাপক বস্তু থাকবে, মানে আবার আগের অবস্থায় আসার চেষ্টা করবে। মানে ধরো একটা গাড়াটাকে টানছিস টানছিস টানছিস, একটা লিমিট আছে না, যেই লিমিটে ছেড়ে দিলেও সে আগের অবস্থায় আসবে। কিন্তু এমন জোরে টানছিস যে ছিঁড়ে গেছে, তাহলে সে কি আর আগের জায়গায় আসবে? আসবে না, তার একটা সীমা আছে। সেই সীমাটাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলি, আমরা আগের দিন বলেছি। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকস কি বলে, বিজ্ঞানী হুকস কি বলেন না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন নাকি, পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। আমি একদম সহজ ভাষায় বললাম, পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়, এটাকেই হুকস ল বলা হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। এর মানে কি, আমি লিখতে পারি যে পীড়ন, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, তাই না? পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, গুছিয়ে লেখাচ্ছি আমি, দেখ তোরা সুন্দর করে খাতায় নোট করবি, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি লিখতে পারি, এটাই হুকস ল। তাহলে হুকস ল কি বলে, বেসিক্যালি হুকস ল কি বলে যে পীড়ন আর বিকৃতি কি হয়, সমানুপাতিক হয়। এর মানে কি বল দেখি, এর মানে তুই যদি বিকৃতি বাড়াস, যদি বিকৃতি বৃদ্ধি করিস, মানে কোনো বস্তুর যদি আকারের বেশি চেঞ্জ করিস, ওর মধ্যে কি হবে, বেশি পীড়ন তৈরি হবে, বেশি পীড়া, বেশি যন্ত্রণা তৈরি হবে, তাই না? যদি বেশি বিকৃতি করিস ওর, এটা তো সহজ ভাষা, আমরাও জানি, তাই না? জানি তো। আচ্ছা, এবারে যদি এই সমানুপাতিক তুলি, পীড়ন সমানুপাতিক তুলে যদি সমান চিহ্ন ইউজ করি, তখন কি করতে হয়, আমাদের একটা ধ্রুবক দিতে হয় না? তাহলে সেই ধ্রুবককে কে বলে দিলাম, হ্যাঁ কে বলে দিলাম, ইন্টু বিকৃতি, ইন্টু বিকৃতি। এর মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পীড়ন, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, সেটা কি হয় না, সেটা কে এর সঙ্গে সমান হবে। এই কেটা একটা কি ধ্রুবক, এই কে কি ধ্রুবক, তাই না? তাহলে পীড়ন বিকৃতির অনুপাত কি হয়, ধ্রুবক হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে অবশ্যই এই কথাটা বলতেই হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কি হয় না, পীড়ন আর বিকৃতির অনুপাত ধ্রুবক হয়। এবং এই ধ্রুবকের না একটা পার্টিকুলার নাম আছে, কি জানিস তো? এই ধ্রুবকের না একটা পার্টিকুলার নাম আছে। কি নাম না, এই ধ্রুবকটাকে আমরা বলি, এই যে কে, এখানে যে আমি কে লিখেছি, এই ধ্রুবকটাকে আমরা কি বলি, এই ধ্রুবকটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, কি বলি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে যদি বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে না, পীড়ন আর বিকৃতির অনুপাতকে কি বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা বাবু, তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে, এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে বলো তো বুদ্ধি করে, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? আচ্ছা, পরিষ্কার দেখো, কে, কে মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটা কার কার অনুপাত, দেখো উপরে আছে পীড়ন আর নিচে কি আছে, বিকৃতি, তাই না? পীড়ন আর বিকৃতি। আচ্ছা, বিকৃতির তো কোনো একক নেই, এর মানে বিকৃতির কোনো একক নেই, এর মানে কে এর একক সেটা পীড়নের এককের সঙ্গে সমান হবে, কারণ বিকৃতির তো কোনো একক নেই, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে না, সেটা পীড়নের এককের সঙ্গেই সমান হবে,
তাই না? বোঝা যাচ্ছে আমি কি বলছি? কারণ বিকৃতির কোনো একক নেই তো, তাই না? তাহলে এই কে এর একক কার সঙ্গে সমান হবে? না কে এর একক সেটা সমান হবে পীড়নের এককের সঙ্গে, কারণ বিকৃতির কোনো একক নেই। কারণ কে সমান হয় পীড়ন বাই বিকৃতি, বিকৃতির কোনো একক নেই, সেজন্য কে এর কি হবে একক, সেটা পীড়নের এককের সঙ্গে সমান হবে, তাই তো? তাহলে কে এর একক কি হবে? না কে এর একক সেটা কি হবে? না পীড়নের এককের সঙ্গে সমান হবে, পীড়নের একক। আচ্ছা, এবারে বলো তো যে পীড়নের একক কি হয়? পীড়নের একক আগের দিন বলছি যে পীড়নের একক মানে সেটা চাপের এককের সঙ্গে সমান হবে। পীড়নের একক মানে সেটা চাপের এককের সঙ্গে সমান হবে। এর মানে আমি আলটিমেট একটা জিনিস বলতে পারি যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক সেটা কার এককের সঙ্গে সমান হবে? না সেটা চাপের এককের সঙ্গে সমান হবে। চাপের একক এটা তো জানা খুব জরুরি, কারণ প্রথম সেমিস্টারে একক মাত্রা তো নিয়ে আমরা খুব পড়ছি, তাহলে সেটা তো জানতেই হবে, তাই না? আচ্ছা, এটা একক গেল। এরপরে যদি বলে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা, মাত্রা কার সঙ্গে সমান হবে? ওই একই জিনিস, চাপের মাত্রার সঙ্গে সমান হবে। চাপের মাত্রার সঙ্গে সমান হবে। কি হবে? চাপের মাত্রার সঙ্গে সমান হবে। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কার সঙ্গে সমান হবে? না চাপের মাত্রার সঙ্গে সমান হবে। বোঝা গেল? কারণ পীড়নের মাত্রা যা হবে চাপের মাত্রা তাই হবে, আর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা মানে তো পীড়নেরই মাত্রা। ওকে, তাহলে মাত্রা একক নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এইবারে আসে, তাহলে আলটিমেট এই অবধি আমরা কি শিখলাম? না নতুন একটা টার্ম পড়লাম, কি না স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাই না? স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা কাকে বলে? তাকে আমি কি একটা মানে একটা টেম্পোরারি নাম দিয়ে দিয়েছি কে। স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা কি হয়? না উপরে হয় পীড়ন, উপরে হয় পীড়ন, নিচে হয় বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি এই অনুপাতকে আমরা কি বলি? স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাই না? এটা শিখলাম। আচ্ছা, একটু ভেবে বলতো যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কত রকম হবে? কত রকম স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা পাবো, তাই না? কত রকম স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবো? আচ্ছা, আমরা কত রকম পীড়ন পড়েছি? 3 রকম। কত রকম বিকৃতি পড়েছি? 3 রকম। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কত রকম হবে? 3 রকম, কারণ পীড়ন আর বিকৃতির অনুপাতকেই তো স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি, তাই না? সেই জন্য যেহেতু পীড়ন 3 রকম হয়, বিকৃতি 3 রকম হয়, ওই জন্য স্থিতিস্থাপক গুণাঙ্কও কত হবে? 3 ধরনের হবে। বুঝলি? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কত ধরনের হয়? 3 ধরনের হয়। এবার কি কি হবে? না দেখি কি কি হবে। তাহলে প্রথম ক্ষেত্রে একটু বলতো যে প্রথম স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা কি লিখবো? উপরে কি লিখবো? না প্রথম আমরা পীড়ন কি পীড়ন পড়ছি? না স্যার অনুদৈর্ঘ্য পীড়ন পড়ছি, তাই না? অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন। আর কি বিকৃতি পড়ছি? না স্যার অনুদৈর্ঘ্য বিকৃতি পড়ছি। এটা প্রথম পড়ছি না, অনুদৈর্ঘ্য বিকৃতি আর অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, এটাকেও একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো না। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের আমরা নাম দেই ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক। দেখো আমি আমি একটু পরিষ্কার করে বলি যে আমি কি করতে যাচ্ছি, হ্যাঁ আরো একটু পরিষ্কার করে বলি। দেখো তাহলে আমরা দেখ বিকৃতি, বিকৃতি কি কি পড়ছি? 3 রকমের, অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। পীড়ন কত ধরনের? 3 ধরনের, অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন। এবারে কি করছি দেখ, অনুদৈর্ঘ্য বিকৃতি আর অনুদৈর্ঘ্য পীড়ন এর অনুপাত একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে। আচ্ছা, তারপরে কি করব? আয়তন বিকৃতি, আয়তন পীড়ন এর অনুপাতকেও একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক নাম দেবো, আলাদা আলাদা নাম দেবো। আর একটা কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতি, এদেরও অনুপাতকে একটা আলাদা স্থিতিস্থাপক গুণাঙ্কের নাম দেবো। বোঝা গেল? তাহলে আমি প্রথম যেটা কি করলাম, যে এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি আছে আর এই যে অনুদৈর্ঘ্য পীড়ন আছে, এদের যেটা অনুপাত তাকে আমি নাম দিলাম কি? ইয়ং গুণাঙ্ক। কি নাম দিলাম? ইয়ং গুণাঙ্ক। তাই যদি বলে যে ইয়ং গুণাঙ্ক কাকে বলে বলতে পারবি? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই কথাটা বলতেই হবে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি এর অনুপাতকে আমরা কি বলি? ইয়ং গুণাঙ্ক বলি। বোঝা গেল? এবারে ইয়ং গুণাঙ্কে না আমরা ওয়াই দিয়ে লিখি। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান, ইয়ং গুণাঙ্ককে কি দিয়ে লিখি? ওয়াই দিয়ে লেখা যায়। তাহলে ওয়াই সমান, আচ্ছা অনুদৈর্ঘ্য পীড়নকে আরেকটা মানে একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি। অনুদৈর্ঘ্য পীড়নের আমরা দেখ রাশিমালা কি লিখছিলাম? ওপর দিকে তাকা, দেখো অনুদৈর্ঘ্য পীড়ন কি হয়? এফ বাই এ
বা তাকে আমরা mg বাই এও লিখতে পারি যদি ভর চাপাই, তাহলে আমি কি এখানে তাই করতে পারি? যদি ভর চাপাই তাহলে আমি কি এখানে তাই করতে পারি অনুদৈর্ঘ্য পীড়নের জায়গায়? তাহলে আমি এখানে mg বাই এ করে দিই, আচ্ছা অনুদৈর্ঘ্য বিকৃতির জায়গায় কি লেখা যায়? দেখো 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 উপর দিকে তাকাও, অনুদৈর্ঘ্য বিকৃতি, এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি, সেটা কি ছিল? স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমি এখানে বুঝ করাতে পারি অনুদৈর্ঘ্য বিকৃতি কি হয়ে যাবে? স্মল এল বাই ক্যাপিটাল এল। তো অনেকে এই রিলেশনটাও মনে রাখে যে ইয়ং গুণাঙ্ক বের করার এইটাই রিলেশন mg বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তোমাদের বইয়ে এটাতে অনেক অঙ্ক করা আছে, অঙ্ক যখন করব এই ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে ইয়ং গুণাঙ্ক মিটে গেল। আচ্ছা যদি পড়ে যে ইয়ং গুণাঙ্কের একক আর মাত্রা কার সঙ্গে সমান হবে? ইয়ং গুণাঙ্কের একক আর মাত্রা কার সঙ্গে সমান হবে বলো? এর একক কি হবে, এর মাত্রা কি হবে? আচ্ছা এই ইয়ং গুণাঙ্ক কি? এটা তো একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, দেখ না, স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। আর যদি সেটা অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি হয়ে যায় তখনই তার নাম হয়ে যায় কি? ইয়ং গুণাঙ্ক। এর মানে ইয়ং গুণাঙ্ক তো এক প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হয়? চাপের এককের সঙ্গে সমান হয়। এর মানে ইয়ং গুণাঙ্কেরও একক কি হবে? না চাপের এককের সঙ্গে সমান হবে। মাত্রাও কি হবে? না চাপের মাত্রার সঙ্গে সমান হবে। বোঝা গেল? একই জিনিস, এটা আমি আর দ্বিতীয়বার বলবো না। যতগুলো স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে তাদের একক আর মাত্রা চাপের একক আর মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে এটা 1 নম্বর গেল। এবারে আসি 2 নম্বর। 2 নম্বর কি? না 2 নম্বর কি একটা পীড়ন ছিল? না আয়তন পীড়ন ছিল স্যার। তাহলে উপরে ছিল আয়তন পীড়ন, উপরে লিখবো আয়তন পীড়ন, আর নিচে কি লিখবো? নিচে লিখবো আয়তন বিকৃতি, কারণ পীড়ন বাই বিকৃতির অনুপাত লিখতে হবে। আয়তন বিকৃতি। আচ্ছা স্যার এটাকে কি বলে? না পীড়ন আর বিকৃতি যদি থাকতো তাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি, কিন্তু এটাই যদি আয়তন পীড়ন আর আয়তন বিকৃতি হয়ে যায় তখন এর নাম আয়তন বিকৃতি গুণাঙ্ক। এর নাম হয়ে যায় আয়তন বিকৃতি গুণাঙ্ক, যাকে আমরা না কে দ্বারা লিখি। কি দিয়ে লিখি? কে দ্বারা লিখি। তাহলে আমি যদি এখন বলি যে কে সমান কি হবে, তাহলে কে সমান কি হবে? উপর দিকে তাকালে দেখতে পাবি যে আয়তন পীড়নকে কি দিয়ে লিখতাম? দেখ ওপর দিকে তাকা, এই দেখ আয়তন পীড়নকে কি দিয়ে লিখতাম? পি দ্বারা লিখতাম। দেখ আয়তন পীড়ন, তাই না? আয়তন পীড়নকে পি দ্বারা লিখতাম। আর আয়তন বিকৃতিকে কি দ্বারা লিখতাম? আয়তন বিকৃতিকে লিখতাম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, তাই না? স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, এই যে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তাহলে ওই দুটো ভ্যালু আমি এখানে বুঝ করিয়ে দিই, তাই না? তাহলে আয়তন বিকৃতির জায়গায় বুঝ করাবো, আয়তন পীড়নের জায়গায় বুঝ করবো ক্যাপিটাল পি, আর আয়তন বিকৃতির জায়গায় বুঝ করবো স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। এর মানে কে সমান আমি উল্টে দিতে পারি, তাহলে পি ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। আচ্ছা অনেক সময় না এখানে মাইনাস চিহ্ন ইউজ করে, অনেক সময় এটার ক্ষেত্রে আমরা কি করি? মাইনাস চিহ্ন ইউজ করি। এবারে কেন মাইনাস চিহ্ন ইউজ করা হয় এখানে আমি রেখে দিই। ঋণাত্মক চিহ্ন কেন ইউজ করি? কারণ চাপ বাড়ালে না আয়তন কমে যায়, ওই জন্য আমরা ঋণাত্মক চিহ্ন ইউজ করি। কেন ঋণাত্মক চিহ্ন ইউজ করি আমি এখানে লিখে দিই, কারণ চাপ যদি বৃদ্ধি করি নিচেরটা কমে যাবে, মানে আয়তন কমে যাবে। তাহলে আমরা যদি চাপ বৃদ্ধি করলে কি হয়? আয়তন কমে যায়, আয়তন কমে যায়, বুঝলি? সেই জন্য আমরা কি করি না এখানে একটা ঋণাত্মক চিহ্ন ইউজ করি। তাহলে যদি এটা জিজ্ঞেস করে যে আয়তন বিকৃতি গুণাঙ্কের একক কার বা মাত্রা কার সঙ্গে সমান হবে, একই জিনিস কার সঙ্গে সমান হবে? না চাপ এর একক আর চাপের মাত্রার সঙ্গে সমান হবে। এবার আমি 3 নম্বরে আসি। 3 নম্বর, কারণ 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে। তাহলে 3 নম্বরে কি ছিল? না কি পীড়ন ছিল? সেটা ছিল স্যার ক্রিন্তন পীড়ন। নিচে কি হবে? না স্যার বিকৃতি হবে। তাহলে কি বিকৃতি? ক্রিন্তন বিকৃতি। বোঝা গেল? না এটাকে আমরা বলি দৃঢ়তা গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের নাম কি হয়? দৃঢ়তা গুণাঙ্ক, যাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করব, ইটা। তাহলে এই দৃঢ়তা গুণাঙ্ক কাকে বলে? না ক্রিন্তন পীড়ন আর ক্রিন্তন বিকৃতির অনুপাতকে আমরা কি বলবো? দৃঢ়তা গুণাঙ্ক, যাকে এটা দ্বারা প্রকাশ করি। আচ্ছা যদি এটারও একটা ফর্মুলা তৈরি করতে যাই
তাহলে এটা সমান কি আসবে? কৃন্তন পীড়ন। কৃন্তন পীড়নকে আমরা কি দিয়ে লিখতাম? কৃন্তন পীড়নকে আমার যতদূর মনে পড়ছে যে F/A দ্বারা লিখতাম, তাই না? F/A, আর নিচে কৃন্তন বিকৃতিকে থিটা দিয়ে লিখতাম। কখনো কখনো এই থিটা স্মল এল বাই ক্যাপিটাল এল এর আকার ধারণ করতো। ব্যাস, হয়ে গেল। তাহলে 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হয়। কি না, একটা হচ্ছে যেহেতু 3 ধরনের পীড়ন আর 3 ধরনের বিকৃতি হয়, তাই 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হয়। কি কি? এই যে প্রথমটা ইয়ং গুণাঙ্ক, সেটা কি? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তারপরে আয়তন পীড়ন আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলি। আর তারপরে কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির অনুপাতকে আমরা কি বলি? দৃঢ়তা গুণাঙ্ক। বোঝা গেল? আচ্ছা, এইবারে আমরা একটু একটা আলাদা জিনিস একটু বলে রাখি, কারণ এটা আমি যখন তাপগতিবিদ্যা পড়াবো সেখানে না আমি অনেক সময় এটা ইউজ করব। সেটা কি? এটা কোনো গুণাঙ্ক নয়, স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, একটু আলাদা একটা জিনিস। কি? যাকে আমরা বলি সংনম্যতা, কম্প্রেসিবিলিটি বলি। সংনম্যতা, যাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি। এই সংনম্যতা সমান কি হয় না? সংনম্যতা সমান হয় সংনম্যতা সংনম্যতা সমান হয় 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে আমরা যদি আয়তন বিকৃতি গুণাঙ্ককে উল্টে দেই তাহলে কি পেয়ে যায়? সংনম্যতা পাই। বুঝলি? কম্প্রেসিবিলিটি পাই। আয়তন বিকৃতি গুণাঙ্ককে উল্টে দিলে আমরা সংনম্যতা পাই। ওই জন্য অনেকে এরকম বলে বা আমরা পড়বো যে সংনম্যতা সংনম্যতা সমান 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ককে কে দিয়ে লিখি, তাই না? অর্থাৎ 1 বাই কে এর ভ্যালু কি ছিল না? পি ইন্টু ডিভাইডেড বাই পি, আমার মনে হয় পি উপরে ছিল ক্যাপিটাল ভি, উপরে উঠে গিয়েছিল, আর নিচে ছিল স্মল ভি, তাই না? তাহলে স্মল ভি কে যদি উপরে তুলে দিই তাহলে স্মল ভি ডিভাইডেড বাই পি ইন্টু ক্যাপিটাল ভি, এরকমটা দাঁড়িয়ে যায়। এবং এটাকেও আমরা নেগেটিভ লিখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ আয়তন বিকৃতি গুণাঙ্কের মাঝে একটা নেগেটিভ সাইন, তাই না? তাহলে এটা হচ্ছে সংনম্যতা। আর সংনম্যতার তাহলে একক কি হবে, মাত্রা কি হবে না? আয়তন বিকৃতির গুণাঙ্কের যেটা একক তার উল্টা হয়ে যাবে, তাই না? এটা নিজেরা একটু ম্যানেজ করতে হবে, আশা করছি পারবি। আচ্ছা, তাহলে এইটুকুটা একটু মনে রাখবে, এই সংনম্যতা কি জিনিস একটু পরে কাজে লাগবে। এবারে এর গুরুত্ব কি স্যার, এটা কি কাজে লাগে, কিভাবে হয়, জিনিসটা কি, কেন পড়বো না, এইগুলো আমরা যখন থার্মোডাইনামিক্স পড়বো না তখনই এটা আমি বলবো যে এই সংনম্যতা অর্থাৎ কম্প্রেসিবিলিটি, নাম শুনে একটু মনে হচ্ছে যে কম্প্রেসিবিলিটি মানে কি? কম্প্রেস করার প্রবণতা, নিশ্চয়ই এরকম কিছু টার্ম লুকিয়ে আছে। তাহলে এই সংনম্যতা যখন আমরা থার্মোডাইনামিক্স পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। চলো, এইটুকুটা একটু মনে রাখবে এখান থেকে। তাহলে আমি যেটা বলছিলাম, এই অবধি আমরা কোথায় ছিলাম না স্যার? আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কে ছিলাম। 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হয়, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক আর দৃঢ়তা গুণাঙ্ক। এরপরে আমরা পরের টপিকে যাই। পরের টপিক দারুণ টপিক, কি না সেটা হচ্ছে পয়জনের অনুপাত। ইম্পর্টেন্ট টপিক। কি? পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত যাকে আমরা সিগমা দ্বারা লিখি। পয়জনের অনুপাত যাকে আমরা কি দিয়ে লিখি না? সিগমা দিয়ে লিখি। সিগমা দিয়ে লিখি। পয়জনের অনুপাত কি জিনিস দেখো। ধরো আমার কাছে একটা তার আছে, এবং এই তারটা কোনো একটা কি বলে ওই থেকে পাটাতন থেকে, দৃঢ় একটা পাটাতন থেকে ঝুলছে। ধরো তারটা এরকম মোটা আছে, তারটা এরকম মোটা আছে। আচ্ছা, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে কতটা মোটা, তাই না? এটা হচ্ছে কতটা মোটা, এরকম আছে। আচ্ছা, তারটার প্রথমে দৈর্ঘ্য আমি ধরে নিলাম, ছোট এলই ধরে নিচ্ছে, একটু নোটেশন একটু চেঞ্জ করছি, সুবিধা হবে, তোদেরই ছোট হবে, মানে সুবিধা হবে। ডেল এল, সরি 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 এল, ধর আমি ধরেছি ছোট এল, প্রথমে এটা দৈর্ঘ্য আছে কি ছোট এল, এবং প্রথমে এর ব্যাসার্ধ মানে কতটা চওড়া, এই যে এই ব্যাসার্ধটা, না এই ব্যাসার্ধটাকে আমি ধরে চড়ছি যে ছোট আর, কি হলো? ছোট আর। আচ্ছা, এরপরে কি করলাম দেখ, এর উপর একটা ভর চাপিয়ে দিলাম, মানে এই তারের নিচে যদি একটা ভর চাপিয়ে দিই কি হবে না? এই তারটা সরু হয়ে যাবে, তারটা সরু হয়ে যাবে, তাই না? এই তারটা ধর সরু হয়ে গেল, এরকম সরু হয়ে গেল।
যা ভর চাপে দিচ্ছি সরু হয়ে গেল। এখানে কি আছে না ভর চাপানো আছে, দেখি দিই, ধর এখানে আমি একটা ভর চাপে দিচ্ছি। এই যে ভর চাপে দিচ্ছি, ভরের একটা ভর চাপে দিচ্ছি, যা ভর চাপে দিচ্ছি দেখলাম যে তারটা শুরু হয়ে গেছে। অর্থাৎ এবার দেখছি যে কতটা, দেখি কতটা বাড়ছে, মানে কতটা বৃদ্ধি হয়েছে দৈর্ঘ্য বরাবর। তাহলে আগে এতটা ছিল, এখন এই এতটা বেড়ে গেছে, তাই না? এই যতটা বৃদ্ধি হয়েছে দৈর্ঘ্য বরাবর তাকে আমি ডেল এল দিয়ে লিখছি, ডেল এল দিয়ে লিখছি। আচ্ছা তোরা একটা জিনিস খেয়াল কর না, একটা তারের যখন দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটছে, মানে দৈর্ঘ্যের যখন পরিবর্তন ঘটছে, দৈর্ঘ্যের পরিবর্তন যখন ঘটছে অর্থাৎ দৈর্ঘ্যের বিকৃতি যখন ঘটছে, তখন পাশাপাশিও কিন্তু পরিবর্তন ঘটে গেছে। দেখ পাশাপাশি ছোট হয়ে গেছে, সরু হয়ে গেছে, অর্থাৎ পার্শ্বীয় বিকৃতিও ঘটে গেছে। খেয়াল কর, আমি আরো একবার বলি যে একটা তারের যখন দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, অর্থাৎ একটা তার যখন লম্বায় বাড়ে, অর্থাৎ তারের যখন অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে, তখন তার পাশাপাশি ছোট হয়ে যায়, অর্থাৎ তখন তার সরু হয়ে যায়, অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি ঘটে যায়। বিজ্ঞানী পয়জন সর্বপ্রথম বলে যে এই যে পাশাপাশি কতটা ছোট হয়ে গেছে, মানে পাশাপাশি কতটা চেঞ্জ হয়েছে, পাশাপাশি কতটা চেঞ্জ হয়েছে এর মানে কি না পার্শ্বীয় বিকৃতি কতটা ঘটছে, পার্শ্বীয় বিকৃতি কতটা ঘটছে মানে পাশাপাশি কতটা চেঞ্জ হয়েছে, তাকে যদি আমরা লম্বালম্বি কতটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বরাবর কতটা বিকৃতি হয়েছে, দৈর্ঘ্য বরাবর কতটা চেঞ্জ হয়েছে, যদি তারকে ডিভাইডেড করে দেয়, পাশাপাশি কতটা চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই দৈর্ঘ্য বরাবর কতটা চেঞ্জ হয়েছে, তাকে যদি ডিভাইডেড করে দিই, এই অনুপাতকে বিজ্ঞানী পয়জন তার নাম অনুসারে নাম দেয় পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত। তাহলে আমি একটু পরিষ্কার করে বলি যে বিজ্ঞানী পয়জন কি বলে না, কোন তারের যদি লম্বাই বৃদ্ধি ঘটে অর্থাৎ অনুদৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তখন সাথে সাথে তার পাশাপাশিও বৃদ্ধি ঘটে, বৃদ্ধি ঠিক নয়, পাশাপাশি হ্রাস ঘটবে, অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি ঘটবে। কোনো কোনো দণ্ড বা কোনো তার বা কোনো বস্তুর যদি অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে, তখন তার পার্শ্বীয় বিকৃতিও ঘটবে। তো বিজ্ঞানী পয়জন কি করে না এই পার্শ্ব বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত নির্ণয় করে, এবং যার নাম কি দেয় পয়জনের অনুপাত, যাকে আমরা সিগমা দ্বারা লিখি। বোঝা গেল? তাহলে পার্শ্ব বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি তাকে আমরা কি বলি পয়জনের অনুপাত, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক একটা। আচ্ছা এবারে দেখি যে আমরা যে ছবিটা এঁকেছি তার ক্ষেত্রে আমি ধরে নিয়েছি যে এই তারটা দৈর্ঘ্য বরাবর কতটা বেড়ে গেছে ডিএল, এবং পাশাপাশি দেখ ছোট হয়ে গেছে। আমি ধরলাম যে পাশাপাশি কতটা ছোট হচ্ছে সেটা হচ্ছে ডিআর, পাশাপাশি কতটা ছোট হয়েছে সেটা ডিআর। আচ্ছা তাহলে আমাকে একটু বুদ্ধি করে বলতো, যে একটু বুদ্ধি করে বল যে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে। অনুদৈর্ঘ্য বিকৃতি আমি একটু পাশে লিখি, তারপরে ওখানে পুট করব। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? স্যার বিকৃতি কাকে বলে না উপরে হয় পরিবর্তন, নিচে হয় প্রথমে কতটা ছিল। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি দেখ তো কতটা পরিবর্তন ঘটছে, অনুদৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য বরাবর আগে কতটা পরিবর্তন ঘটছে, দেখ দৈর্ঘ্য বরাবর দেখ ডিএল বেড়ে গেছে, এর মানে উপরে পরিবর্তনটা হবে ডিএল। আর আগে কতটা ছিল না স্যার আগে এল ছিল, তাহলে ডিএল বাই এল। আগে যেটাকে আমি স্মল এল বাই ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করতাম, এখন সেটাকে আমি ডিএল বাই এল লিখছি। অসুবিধা নিশ্চয়ই কিছু হবে না, বুঝলি? তাহলে ডিএল বাই এল। আচ্ছা এরপরে যাই, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা এবারে আমি যদি পার্শ্বীয় বিকৃতি বলি, পার্শ্বীয় বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি মানে পাশাপাশি কতটা বিকৃতি ঘটছে। পার্শ্ব বিকৃতি, বিকৃতিকে মাপে কিভাবে না উপরে হয় পরিবর্তন, পরিবর্তন কত ডি আর, আগে কত ছিল আর, পাশাপাশি মানে ব্যাসার্ধ আগে ছিল আর, এখন পরিবর্তন ঘটছে ডি আর। তাহলে আমি এখন পয়জনের অনুপাতকে কি লিখতে পারি, যে পয়জনের অনুপাত সিগমা সমান উপরে পার্শ্বীয় বিকৃতি মানে ডি আর ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই ডিএল, অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে ডিএল বাই এল। এবারে কি হয় না এইখানে না একটা মাইনাস চিহ্ন ইউজ করা হয়, অটোমেটিক্যালি এখানে একটা মাইনাস চিহ্ন ইউজ করা হয়, মাইনাস চিহ্ন, হ্যাঁ এখানে মাইনাস চিহ্ন ইউজ করছি। এই মাইনাস চিহ্নের তাৎপর্য কি, এইখানে মাইনাস চিহ্ন কেন ইউজ করা হয়, কারণ তোরা পরিষ্কার বুঝতেই পারছিস যে যদি দৈর্ঘ্যর বিকৃতি মানে যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে পাশাপাশি কি হবে কমে যাবে, ওই জন্য নেগেটিভ হয়। একটা বাড়লে আর একটা যদি কমে যায় তখন তার অনুপাতকে না আমরা অনেক সময় নেগেটিভের আকারে প্রকাশ করি।
অর্থাৎ এখানে দৈর্ঘ্যর বৃদ্ধির সাথে সাথে পাশাপাশি কমে যাবে, পাশাপাশি হ্রাস ঘটবে, ওই জন্য এখানে একটা ঋণাত্মক চিহ্ন ইউজ করা হয়। কিন্তু পয়জনের অনুপাত যখন বেরাবে, মানে এটা যখন আমরা ক্যালকুলেশন করে বের করব, তখন কিন্তু এটা একটা পজিটিভ ভ্যালু পেয়ে যাবো, বুঝলি? কিন্তু ফর্মুলাতে, পয়জনের ইকুয়েশনের ফর্মুলাতে আমরা কি করি, নেগেটিভ ইউজ করি, কিন্তু পয়জনের অনুপাতের মান ঋণাত্মক হয়নি, পয়জনের অনুপাতের মান সর্বদাই ধনাত্মক হয়, বুঝলি? আচ্ছা, আমি ওটা না একটু ক্লিয়ার করে দিই, তোদের না এখানে প্রচুর ডাউট হয়। আমি কি বলছি যে পয়জনের অনুপাতের ফর্মুলা মানে সূত্র, তাই তো? পয়জনের অনুপাতের সূত্রে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয় ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। কারণ কি? কারণ দৈর্ঘ্য বৃদ্ধি করলে, দৈর্ঘ্য বৃদ্ধি হলে পাশাপাশি হ্রাস ঘটে, বা পার্শ্বীয় দৈর্ঘ্যের বৃদ্ধি হলে পাশাপাশি, একটু বুঝে নিবি, বুঝে নিবি, ঠিকঠাক ভাষা আসছে না, যে পার্শ্বীয় বিকৃতির হ্রাস ঘটে, না ঠিক মানে ঠিকঠাক সাজানো হচ্ছে না। দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলে পাশাপাশি হ্রাস ঘটে, এইভাবে লিখে দিচ্ছে, পাশাপাশি হ্রাস ঘটে। এই জন্য কি হয়, ফর্মুলাতে ঋণাত্মকটা ইউজ করা হয়, এই মাইনাস সাইনটা ইউজ করা হয়। কিন্তু এই মাইনাস সাইন ইউজ করে যেটা মান বেরাবে, কিন্তু পয়জনের অনুপাতের মান সর্বদা ধনাত্মক হয়। কি হয়, পয়জনের অনুপাতের মান সর্বদা ধনাত্মক হয়, পয়জনের অনুপাতের মান সর্বদা ধনাত্মক হয়। মানে আমি কি বলতে চাচ্ছি, যে সিগমার রিলেশন কি হলো না, সিগমা সমান হয়, উপরে কি হয় না ডিএল বাই, উপরে পাশাপাশি সরি, মানে ডি আর বাই আর, তাই না? ডি আর বাই পার্শ্বীয় বিকৃতি, উপরে হবে ডি আর বাই আর। আচ্ছা, উপরেটা ঠিক লিখেছি তো? হ্যাঁ, ডি আর বাই আর, নিচে কি হবে না ডি এল বাই এল, এখানে একটা মাইনাস চিহ্ন, এটা হয় না। এটার ক্যালকুলেশন করে দেখা যাবে যে এটার ভ্যালু ধর হাফ বেরালো, মানে এটার ভ্যালু পজিটিভ বেরাবে। এই পুরোটার ভ্যালু কি হবে, এই পুরোটার ভ্যালু, এই মাইনাস সহ এই পুরোটার ভ্যালু কিন্তু পজিটিভেই বেরাবে। আচ্ছা, যদি এই মাইনাস সহ পুরোটার ভ্যালু নেগেটিভে বেরায়, মাইনাস সহ যদি পুরোটার ভ্যালু নেগেটিভে বেরায়, এর মানে আমি যদি বলি যে পয়জনের অনুপাতের মান যদি নেগেটিভ হয়, সিগমা যদি নেগেটিভ হয়, এর মানে কি সিগমা কি নেগেটিভ হতে পারে? পরীক্ষায় দেয় যে সিগমা নেগেটিভ হতে পারে, পয়জনের অনুপাতের মান কি নেগেটিভ হতে পারে? না। কেন? ধর যদি এটা নেগেটিভ হয়, তাহলে দেখ এই নেগেটিভ আর এই নেগেটিভ, এই যে নেগেটিভ আর এই নেগেটিভ ক্যান্সেল হয়ে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে, তাই না? নেগেটিভ কাটাকুটি হয়ে যাবে। যদি কাটাকুটি হয়ে যায়, এর মানে পয়জনের যে ফর্মুলাটা সেটা পুরোটাই পজিটিভ হয়ে যাবে, পয়জনের যে ফর্মুলা পুরোটাই পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হওয়ার মানে কি না নিচেরটা বৃদ্ধি পেলেও উপরেরটাও বৃদ্ধি পাবে, এর মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি পেলেও পাশাপাশিও বৃদ্ধি ঘটবে। এরকমটা কি সম্ভব? এরকম সম্ভব নয়। দৈর্ঘ্য বৃদ্ধি পেলেও পাশাপাশি বৃদ্ধি করবে, মানে লম্বায়ও বাড়ছে পাশাপাশিও বাড়ছে, একটা তারকে টানছি সেটা লম্বায় বাড়ছে আর পাশাপাশি মোটা হয়ে যাচ্ছে, এরকম কি সম্ভব? এরকম কখনো সম্ভব নয়, তাই না? ওই জন্যই পয়জনের অনুপাতের মান কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। স্যার গুলিয়ে গেল, আরেকবার বলুন, চলো আরেকবার বলি যে আমি কি বলতে চাচ্ছি। দেখো, যে আমি বলছি যে পয়জনের অনুপাতের ফর্মুলাতে, এই যে দেখো ফর্মুলাতে এখানে নেগেটিভ চিহ্ন ইউজ করা হয়, তাই না? কিন্তু এই নেগেটিভ সহ এই পুরোটার মান যখন আমরা বের করব, সেটা সর্বদা কি হবে, একটা পজিটিভ রাশি হবে, মানে ধরো প্লাস হাফ হবে, এরকম হলো, তাই না? এটা একটা পজিটিভ রাশি হবে। কিন্তু তোমাকে যদি ঘুরিয়ে বলে যে পয়জনের অনুপাতের মান কি নেগেটিভ হতে পারে, যদি এই জায়গায় নেগেটিভ দেই, কি ভুল হবে? না, নেগেটিভ হতে পারে না। কেন? কারণ যদি এই জায়গায় নেগেটিভ দিই, তাহলে দেখো ফর্মুলাতে, মানে এই দুটোকে তো সমান করব, দেখো এই দুটো রাশিকে যদি আমি সমান করি, তাহলে এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে,
ক্যান্সেল হয়ে গেলে এই ফর্মুলাটাতে কি হয়ে যায়, পুরোটা পজিটিভ চলে আসে। পজিটিভ আসা মানে কি, নিচেরটাও পজিটিভ উপরেরটাও পজিটিভ। এর মানে কি, নিচেরটাও বাড়ছে উপরেরটাও বাড়ছে। এর মানে কি, দৈর্ঘ্যও বাড়ছে পাশাপাশিও বাড়ছে। কিন্তু সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। ওই জন্যই পয়জনের অনুপাতের মান কি হয়, ঋণাত্মক হতে পারে না। মান ঋণাত্মক হতে পারে না, কিন্তু ফর্মুলাতে কিন্তু ঋণাত্মক হয়। ফর্মুলাতে কিন্তু ঋণাত্মক হয়। বোঝা গেল? তাহলে এটা মাথায় ঢুকলো। এইবারে দেখি যে স্যার পয়জন অনুপাতের মান তবে কি হয়। তাহলে এটাও কিন্তু খুব পড়ে যে পয়জনের অনুপাতের মান কি হয়। তাহলে পয়জনের অনুপাতের অনুপাতের মান, পয়জনের অনুপাতের মান কি হয় দেখি। পয়জনের অনুপাতের মান, না পয়জনের অনুপাতের মান তাত্ত্বিক ভাবে, তাত্ত্বিক মানে বুঝিস, তাত্ত্বিক মানে থিওরিটিক্যালি, মানে খাতা কলমে। থিওরিটিক্যালি দেখা যায় যে এই পয়জনের অনুপাতের মান -1 থেকে -1 থেকে +1/2 মধ্যে থাকে। যে আমরা যদি খাতা কলমে দেখি দেখা যায় যে পয়জনের অনুপাতের মান -1 থেকে +1/2 মধ্যে থাকে। মানে সর্বনিম্ন মান কি হয়, সর্বনিম্ন মান হয় -1, সর্বনিম্ন মান কি হয় -1, আর সর্বোচ্চ সর্বোচ্চ মান কি হয় +1/2। কিন্তু এটাই যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, মানে বাস্তব দিক থেকে যদি দেখি, বাস্তব দিক থেকে যদি দেখি মানে প্র্যাকটিক্যালি পয়জনের অনুপাতের মান কি নেগেটিভ হতে পারে? হতে পারে কি? এক্ষুনি আমরা শিখলাম যে পয়জনের অনুপাতের মান নেগেটিভ হতে পারে না। ওই জন্য সর্বনিম্ন মান 0 হয়, 0 থেকে শুরু হয়। তো সর্বোচ্চ মান কত হয় না +1/2 হয়। বুঝলি? তাহলে পয়জনের অনুপাতের মান তাত্ত্বিকগতভাবে দেখা যায় যে থিওরিটিক্যালি দেখা যায় যে -1 থেকে হাফের মধ্যে থাকে। অর্থাৎ সর্বনিম্ন মান -1 হয় আর সর্বোচ্চ মান +1/2 হয়। কিন্তু বাস্তব দিক থেকে যদি আমরা দেখি পয়জনের অনুপাতের মান ঋণাত্মক হতে পারে না। কি হয়, পয়জনের কেন এরকম, কারণ পয়জনের অনুপাতের মান, পয়জনের অনুপাতের মান, পয়জনের অনুপাতের মান কি হয় না ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। এই জন্য সর্বনিম্ন মান কি হয় 0 হয় আর সর্বোচ্চ মান কি হয় 1/2 হয়। আচ্ছা তোদের না একটা প্রমাণও পড়ে যে প্রমাণ করো যে পয়জনের অনুপাতের মান সর্বোচ্চ মান 1/2। কোশ্চেনটা আমি লিখি, তারপর আমি প্রমাণের দিকে যাচ্ছি। কোশ্চেনটা লিখি, দেখছি কোশ্চেনটা, একটু ওয়েট করো। যে এখান থেকে সবই অ্যাসাইনমেন্টে আমি দিয়ে দেবো। যে কোশ্চেনটা আছে দেখাও যে একটি তারের একটি তারের একটি তারের আয়তন অপরিবর্তিত রেখে, আয়তন অপরিবর্তিত রেখে, একটি তারের আয়তন অপরিবর্তিত রেখে প্রসারণ ঘটালে, প্রসারণ ঘটালে প্রসারণ ঘটালে তার তার পয়জন অনুপাতের মান, পয়জন অনুপাতের মান, তার পয়জন অনুপাতের মান সিগমা সমান 1/2 হয়। এটা দেখাতে হবে। দেখাও যে একটি তারের আয়তনকে যদি অপরিবর্তিত রেখে প্রসারণ ঘটায় তাহলে তার পয়জন অনুপাতের মান সিগমা সমান কি হবে 1/2 হবে। বুঝলি? আচ্ছা এটার প্রমাণের দিকে যাই। আমি একটু চেক করে নেই যে আমাদের রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, একটু ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি। তাহলে পয়জনের অনুপাতের মান এটা +1/2 আমাদের প্রমাণ করতে হবে। দেখি কিভাবে করা যায়। আচ্ছা এটা জানতে গেলে আমাদের একটু একটু আমি একটু বেসিক জিনিস একটু বলে দেই। তাহলে একটা তারের আয়তন চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা একটা তার, ধরো এটা একটা তার। এই তারটাকে দেখতে কোন জ্যামিতিক আকৃতির মতো, মানে তার কোন আকৃতির মতো হয়, জ্যামিতিক আকারের মতো, না তারটা দেখতে হয় চোঙের মতো।
চোঙের মতো হয়, তাই না? আচ্ছা, এই চোঙের আয়তন কি হয়? এই চোঙের আয়তনের কি ফর্মুলা হয়? চোঙের আয়তন কি হয়? চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এরকম আমরা পড়েছি না, পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। দেখেন এইচটা কি, কতটা লম্বা, আর পাই আর স্কোয়ার কি, ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, এক্ষেত্রে আমি এই যে তারটা কতটা লম্বা তাকে আমি এল ধরে চলছি। যে তারটা কতটা লম্বা তাকে আমি কি ধরে চলছি, এল ধরে চলছি। আমরা আগেও লিখছিলাম না? এর মানে এর আয়তন ভি সমান আমি কি লিখতে পারি, পাই আর স্কোয়ার এল লিখতে পারি, তাই না? ভি সমান হবে পাই আর স্কোয়ার এল। তোকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে এই অঙ্কটা করতে গেলে। আচ্ছা, আর একটা জিনিস তোকে শেখাচ্ছি, দেখ একটু খুব কেয়ারফুলি দেখ। ডেরিভেটিভ অর্থাৎ যখন আমরা অবকলন করি কিভাবে করি, ধর ওয়াই সমান যদি এক্স থাকে, তাহলে এখানে ওয়াই শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তখন আমরা কি করি না, ডি ওয়াই বাই ডি এক্স, মানে এর অবকলনটা শুধু কার সাপেক্ষে করি, এক্স এর সাপেক্ষে করলে কত হয়, ওয়ান আসে। আমরা অবকলন শিখেছি। এটাকে বলা হয় যে ওয়াইটা শুধুমাত্র কার ফাংশন, না এইখানে যে ওয়াইটা আছে এই ওয়াইটা শুধুমাত্র এক্স এর ফাংশন। ওয়াইটা কার ফাংশন, না ওয়াইটা শুধুমাত্র এক্স এর ফাংশন। এখানে লিখি কিভাবে জানিস তো, ধর ওয়াই সমান 3x এরকম আছে, তাহলে এই ওয়াইটা কিসের ফাংশন, এক্স এর ফাংশন। ওয়াই ফাংশন অফ এক্স, এইভাবে লিখতে হয়। ওয়াই শুধুমাত্র এক্স এর ফাংশন। তো এর ক্ষেত্রে আমরা কি করি, অবকলন করি, তাই না, ডেরিভেটিভ করি। এখানে ওয়াইটা শুধুমাত্র এক্স এর ফাংশন, অর্থাৎ শুধুমাত্র এক্স চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হয়। কিন্তু যদি আমরা এরকম করি যে ওয়াই সমান 3xz, এর মানে এখানে ওয়াইটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করে, একটা জেড এর উপর ডিপেন্ড করে, তাই না? এর মানে ধর এক্স চেঞ্জ হলেও ওয়াই চেঞ্জ হবে, আর জেড চেঞ্জ হলেও কিন্তু ওয়াই চেঞ্জ হবে। এর মানে আমাকে যে ডেরিভেটিভটা করতে হবে সেটা কিন্তু শুধু ওয়াই এর এক্স এর সাপেক্ষে করলে হবে না, জেড এর সাপেক্ষেও করতে হবে, তাই না? তাহলে যখন ওয়াইটা দুটো জিনিসের ফাংশন হয়, মানে ধর এখানে ওয়াইটা কার কার ফাংশন, না ওয়াইটা এক্স এরও ফাংশন আর জেড এরও ফাংশন, কারণ ওয়াই এর মধ্যে এক্সও আছে আর জেডও আছে। তাহলে যখন এই ধরনের জিনিস আছে, মানে ওয়াইটা দুটো ইন্ডিপেন্ডেন্ট রাশির উপর ডিপেন্ড করে, দুটো রাশির উপর, চলরাশির উপর ডিপেন্ড করে, তখন আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ আংশিক অবকলন করতে হয়। আংশিক অবকলন করতে হয়, আংশিক অবকলন করতে হবে। আর যখন ওয়াইটা শুধুমাত্র একটারই ফাংশন হবে, মানে ওয়াই শুধু এক্স এরই ফাংশন হবে, তখন আমরা শুধুমাত্র অবকলন করব। আচ্ছা, অবকলন আমরা শিখছি, তার পার্সীয় অবকলন মানে, পার্সিয়াল ডেরিভেটিভ মানে আংশিক অবকলন মানে কিরকম, সেটা কিরকম করে ধর আমি শিখাচ্ছি। যেমন ধর ধর ওয়াই সমান, ধর ওপরেরটাই বলছি, ধর 3xz, এটা কিভাবে করতে হয় দেখ। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ কি করতে হবে, dy। অ্যাকচুয়ালি এটা ডেল্টা দিয়ে লেখে, কিন্তু আমরা ডি দিয়ে চালিয়ে দেবো, চল dy হলো। এই পাঁচটার অবকলন কমপ্লিট। এবার এই পাশে কি ধ্রুবক রাশি 3 আছে, তো 3টা অলরেডি ধ্রুবক, 3কে রেখে দেবো, হার্ড ব্র্যাকেট দিয়ে দেয়, সুবিধা হবে। তাহলে এইবার আছে এক্স আছে আর জেড আছে, এই দুটো জিনিসই কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে আমি সবার প্রথমে এক্স কে রাখবো, জেড এর ডেরিভেটিভ করবো, জেড এর ডেরিভেটিভ কি হবে, মানে জেড এর অবকলন কি হবে, ডি জেড, হয়ে গেল কাজ। তারপরে প্লাস দিয়ে, তারপরে জেড কে রাখবো, জেড কে রাখবো, এক্স এর ডেরিভেটিভ করবো, অর্থাৎ ডিএক্স, ব্যাস রেডি আমাদের ডেরিভেটিভ। এইভাবে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ আংশিক অবকলন করতে হয়। তাহলে আংশিক অবকলন করলে যখন দেখ দুটো এক্স আর জেড দুটো ফাংশন থাকবে, তখন আমরা কি করি না, প্রথমে একটাকে ধ্রুবক মেনে অপরটা ডেরিভেটিভ করছি, তারপরে অপরটাকে ধ্রুবক মেনে অপরটা ডেরিভেটিভ করছি, তাই না? এইভাবে কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ করতে হয়। চল এবারে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, দেখ এবারে আমরা আসি, এবারে আমাদের টপিকে আসে, প্রমাণে আসে। এখানে আমি প্রমাণটা করছি। তাহলে আমাদের প্রমাণ কি করতে বলছে, যে দেখাও যে একটি তারের আয়তন অপরিবর্তিত রেখে প্রসারণ ঘটালে তার নাকি পয়জনের অনুপাতের মান কি হবে, প্লাস হাফ হবে। আচ্ছা, তাহলে আমাদের আগে বুঝতে হবে যে পয়জনের অনুপাত কি হয়। পয়জনের অনুপাত, অনুপাত সিগমার কি রাশিমালা হয়, সিগমা আমি আগে উপরে লিখে দিই, মাইনাস হয়, উপরে হয় পার্সিয়াল পরিবর্তন মানে ডিআর বাই আর, পার্শ্ব বিকৃতি, আর নিচে কি হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ ডিএল বাই এল, তাই না? আচ্ছা, এবার দেখি তাহলে এখানে কি বলছে, যে তারের তারের আয়তনকে অপরিবর্তিত রাখতে হবে। আচ্ছা, তারের আয়তনের কি ফর্মুলা, আমি পাশেই লিখে দিয়েছি, ডান দিকে আমি লিখেছি, দেখ
তার আয়তন কি হয়, এই যে দেখ এখানে লিখেছি, সেটা হয় পাই আর স্কোয়ার ইন্টু এল। আচ্ছা, এবারে আমি এটা ডেরিভেটিভ করব। এবারে দেখ তোকে বুঝতে হবে যে আয়তনটা কার কার উপর ডিপেন্ড করছে। দেখ আয়তন দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা আর একটা এল, কারণ দুটোই চেঞ্জ হচ্ছে, পাশাপাশিও চেঞ্জ হচ্ছে আর আর এল মানে দৈর্ঘ্য বরাবরও চেঞ্জ হচ্ছে। তাহলে আয়তনটা এখানে দুটো রাশির উপর ডিপেন্ডেন্ট, আর আর এল। তাহলে এখানে ডেরিভেটিভ হবে নাকি পার্সিয়াল ডেরিভেটিভ হবে, অর্থাৎ অবকলন হবে নাকি আংশিক অবকলন হবে, একটু বুদ্ধি করে বলো। কারণ এখানে দুটো ফাংশন আর আর এল, দুটো ফাংশন, দুটো জিনিসে চেঞ্জ হয় রে, এর মানে স্যার এখানে আংশিক অবকলন করতে হবে। তাহলে চলো আমরা আংশিক অবকলন করি। আংশিক অবকলন কিভাবে করতে হয়, প্রথমে বাম দিকটার অবকলন করবো। হ্যাঁ, তাহলে বাম দিকটা কি আছে, ভি, ভি এর অবকলন করলে কি হবে, ডিভি। ব্যাস, কাজ মিটে গেল। আচ্ছা, এবারে ডান দিকে আছে, তো ডান দিকটাই কি আছে, ডান দিকে পাই তো ধ্রুবক আছে, তাহলে পাইকে বাইরে রাখি, থার্ড ব্র্যাকেট দিয়ে দেই। ওকে। আচ্ছা, এবারে আমি আর স্কোয়ার আর এখানে কি কি আছে, এখন দুটো রাশি আছে, একটা আছে আর স্কোয়ার আছে আর একটা এল আছে। তাহলে কিভাবে করবো এই দুটো ডেরিভেটিভ, একটাকে রেখে আর একটা ডেরিভেটিভ করতে হয়, তাই না? তাহলে প্রথমে আমি আর স্কোয়ারকে রাখছি, এল এর ডেরিভেটিভ করছি, এল এর ডেরিভেটিভ কি হবে, ডিএল। ব্যাস, কাজ মিটে গেল, একটা স্টেপ। প্লাস প্লাস দ্বিতীয় ক্ষেত্রে আমি এল কে রাখবো এবং আর স্কোয়ারের ডেরিভেটিভ করবো। আচ্ছা, আর স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় না, আর স্কোয়ার স্যার উপর যেটা থাকে সেটার পাশে নামে টু আর হয়। দেখ আর স্কোয়ারের অমনি ডেরিভেটিভ কি হয়, টু আর হয় না, উপর থেকে দুই নামে, তারপরে উপর থেকে এক কমে যায়, যেমন ডেরিভেটিভ আমরা ফর্মুলা জানি। তাহলে আর স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, আর স্কোয়ারের ডেরিভেটিভ টু আর হয়, ইন্টু আর এর সাপেক্ষে করলাম, অর্থাৎ ডি আর দিতে হবে, ইন্টু ডি আর দিতে হবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার তোরা ভাবছিস স্যার কি করে হলো, দেখ আমি আবারও বলছি আর স্কোয়ারের ডেরিভেটিভটা কি করে করলাম। আর স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, উপর থেকে দুই পাশে নামে আর দুই থেকে এক কমে যায়, অর্থাৎ টু আর হলো। কিন্তু কার সাপেক্ষে করলি সেটাও তো পাশে লিখতে হবে, ডি আর। যেমন দেখ এখানে ভি এর সাপেক্ষে করলে এখানে ডিভি লিখলি, তাই না? তাহলে এটাও তো পাশে লিখতে হবে, বোঝা গেল? ওই জন্য আমরা এইভাবে করলাম। তাহলে এই দুটো জিনিস কি বোঝা গেল, ক্লিয়ার হলো যে আমি কিভাবে এই পার্সিয়াল ডেরিভেটিভটা করলাম। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তো ব্যাস, এর পরের কাজ তো অনেক ইজি। তাহলে আমি কি করলাম না, এই যে ভি এর ডেরিভেটিভ ডিভি করলাম। আমি আর একবার বলি, হ্যাঁ, আমি কি করছি না, এই ভি এর ডেরিভেটিভ ডিভি করলাম। রাইট, তাহলে আমি কি করলাম, এই ভি এর ডেরিভেটিভ করলাম ডিভি, পাইকে বাইরে রাখলাম, আর স্কোয়ারকে প্রথমে ধ্রুবক রেখে এল এর ডেরিভেটিভ ডিএল করলাম, তারপরে এল কে ধ্রুবক রেখে আর স্কোয়ারের ডেরিভেটিভ টু আর ডিআর, এই পুরোটা আর স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে, টু আর ডিআর হলো। আচ্ছা, এবারে পরের ধাপে আসি। বা আমি একটু এই সাইড করে করছি, হ্যাঁ। বা ওকে, এখানে কি বলেছে যে আয়তন অপরিবর্তিত রাখতে হবে। আচ্ছা, যদি আমরা আয়তনকে অপরিবর্তিত রাখি, আয়তনকে তোকে কি বলছে, অপরিবর্তিত রাখতে হবে। তাহলে আয়তন যদি অপরিবর্তিত থাকে, আয়তন অপরিবর্তিত, আয়তন অপরিবর্তিত থাকলে, যদি আয়তন অপরিবর্তিত থাকে তখন কি হবে না, ডিভি সমান 0 হবে। কেন? কারণ ডিভি মানে তো আয়তনের পরিবর্তন, ডিভি মানে ডিফারেন্স অফ ভি, মানে ডিফারেন্স অফ ভলিউম, মানে আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন কত হবে, 0, কারণ আয়তন চেঞ্জই হয় না, কারণ কোশ্চেনে বলে দেওয়া আছে, দেখ ওপরের কোশ্চেনে বলেই দিয়েছে যে আয়তনকে তোকে অপরিবর্তিত রাখতে হবে। তাহলে যদি আমরা আয়তনকে অপরিবর্তিত রাখি তাহলে ডিভি 0 করে দেবো, তাহলে বাম দিকটা 0 করে দেবে। এখানে যে পাই, তাহলে এখানে কি পড়ে থাকছে না, আর স্কোয়ার ডিএল প্লাস, আর এখানে টুটাকে আগে করে দেবে, টু এল আর টি আর, তাই না? আচ্ছা, তো 0 হয়ে গেল, এ পাশটা পাই গিয়ে 0 হয়ে গেল, তাহলে এখানে পড়ে আছে আর স্কোয়ার ডিএল প্লাস টু এল আর ডি আর। এবার দেখি কি আছে, এবারে বাম দিকে একটাকে নিয়ে আসি, হ্যাঁ। তাহলে আর স্কোয়ার ডিএল সমান কি আসবে, মাইনাস টু এল আর ডি আর। দেখ আবার একটা আর কেটে যাবে, এর মানে এখানে আসছে রে আর। আচ্ছা, আমি এক কাজ করি, এইখানে ডিএলটাকে রাখি আর এই যে এলটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ডিএল বাই এল এখানে রেডি হয়ে গেল। এখানে মাইনাস আছে, 2 আছে, আর এখানে ডি আর ওই দিক থেকে বাম দিক থেকে আরটাকে নিচে করে দিই, হলো। আচ্ছা, এরপরে দেখতো যদি আমি লিখি যে ডিআর বাই আর, মাইনাস ডিআর বাই আরটাকে রাখছি, ডিভাইডেড বাই ডিএল বাই এল, এর ভ্যালু দেখ হাফ হচ্ছে কিনা, দেখ তো উপরের রিলেশনটা থেকে, এইটা থেকে
তাহলে ডিআর বাই আর কে আমি রাখলাম, মাইনাস ডিআর বাই আর কে আমি রাখলাম বাম দিকে, আর ডিএল বাই এল কে নিচে নামিয়ে দিলাম, এই ডিএল বাই এল কে নিচে নামিয়ে দিলাম, আর 2 কে এই পাশে করে দিলাম। তাহলে সেটা 1 এর 2 হয়ে গেল, 2 ওই দিকে গিয়ে, তাই না? আচ্ছা, এটাকেই কি বলি আমরা? এই যে মাইনাস ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল, এটাকেই তো আমরা সিগমা বলি না, মাইনাস সহ, মাইনাস সহ, মাইনাস সহ এই পুরোটাকেই তো আমরা সিগমা বলি। তাহলে আমি কি লিখতে পারি যে সিগমা সমান হাফ? সিগমা সমান কত আসলো? হাফ আসলো। বোঝা গেল? তাহলে পয়জনের অনুপাতের সীমাস্ত মান কত হয়? হাফ হয়, সেটা আমরা প্রমাণ করে দিলাম। বোঝা গেল? এই প্রমাণটা কিন্তু পরে, এই প্রমাণটা তোদের করতে হবে। ওকে, এবারে দেখি যে এর পরের টপিক কি আছে। তাহলে পয়জনের অনুপাতের সীমাস্ত মান আমরা বের করে দিলাম। আচ্ছা, এবারে এই স্থিতিস্থাপক গুণাঙ্কগুলির মধ্যে না সম্পর্ক তোদের মনে রাখতে হবে, এটা দিয়ে না খুব অঙ্ক পড়ে, আমি অঙ্কগুলো ক্লাসে করাবো, বুঝলি? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক, গুণাঙ্ক গুলির মধ্যে, স্থিতিস্থাপক ধ্রুবক গুলির মধ্যে লিখে আরো খুব ভালো শোনাবে। স্থিতিস্থাপক, আচ্ছা আমাকে আগে একটা কোশ্চেনের উত্তর দে, একটা কোশ্চেনের উত্তর দে, নাহলে অসম্পূর্ণ থেকে যাবে। যে পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত, অনুপাত কি, অনুপাত কি, পয়জনের অনুপাত কি এক ধরনের স্থিতিস্থাপক ধ্রুবক? এক ধরনের স্থিতিস্থাপক ধ্রুবক? জিজ্ঞাসা, উত্তর দে তো। যে এই যে আমরা পয়জনের অনুপাত পড়লাম, এই পয়জনের অনুপাত যাকে আমরা সিগমা বলছি, এটা কি এক ধরনের স্থিতিস্থাপক ধ্রুবক? এটা কি কোনো স্থিতিস্থাপক ধ্রুবক? হচ্ছে না। দেখ কি ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমাদের বুঝতে হবে যে স্থিতিস্থাপক ধ্রুবকটা কাদের বলি আমরা? যে 3 ধরনের স্থিতিস্থাপক ধ্রুবক হয় না, সেই স্থিতিস্থাপক ধ্রুবক কাকে বলি? স্যার স্থিতিস্থাপক ধ্রুবক তো স্যার পীড়ন থাকে উপরে আর নিচে থাকে বিকৃতি, পীড়ন আর বিকৃতির অনুপাতকে আমরা কি বলি? স্থিতিস্থাপক ধ্রুবক বলি। আচ্ছা, পয়জনের অনুপাতে কি উপরে পীড়ন থাকে রে? পয়জনের যেটা অনুপাত, পয়জনের অনুপাতে কি উপরে পীড়ন থাকে? না স্যার, উপরেও তো বিকৃতি থাকে। উপরে থাকে স্যার পাশাপাশির বিকৃতি, মানে স্যার উপরে থাকে পার্শ্বীয় বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি, আর স্যার নিচে থাকে অনুদৈর্ঘ্য বিকৃতি, নিচেও থাকে অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে কি এটা কি পয়জনের অনুপাত কি একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক? না স্যার, কারণ এটা দুটা বিকৃতির অনুপাত, উপরেও বিকৃতি নিচেও বিকৃতি। এর মানে পয়জনের অনুপাত এটা কিন্তু কোনো স্থিতিস্থাপক ধ্রুবক নয় বা স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, তাই না? তাহলে পয়জনের অনুপাত কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটা কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। তাহলে স্যার এটা কি? না, এটা দুটা বিকৃতির অনুপাত, এটা কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। কারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক কাদের বলি? না, যারা পীড়ন আর বিকৃতির অনুপাত হয় তার দিকেই আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি। কত ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হয়? 3 ধরনের, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক আর দৃঢ়তা গুণাঙ্ক। এই 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হয়। পয়জনের অনুপাত কিন্তু কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটা কি? দুটা বিকৃতির অনুপাত। আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে পয়জনের অনুপাতের, এই যে পয়জন অনুপাতের মাত্রা বা একক কি হবে? মাত্রা বা একক কি হবে? একটু খেয়াল করো, উপরেও বিকৃতি নিচেও বিকৃতি, তাহলে বিকৃতি বিকৃতি কেটে যাবে, এর মানে এর কোনো মাত্রা নেই স্যার, মানে এর মাত্রাহীন রাশি। একক কি? না স্যার, এককও নেই, এককহীন, ওই জন্য শুধু হাফ বেরিয়েছে, আমি হাফ কোনো একক লিখিনি। তাহলে পয়জনের অনুপাতের কিন্তু কোনো মাত্রাও নেই, কোনো এককও নেই, কারণ এটা দুটো বিকৃতির অনুপাত। বোঝা গেছে? এইটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আছে, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে তোদের অঙ্ক যেগুলো পড়ে দেখবি অনেক বই অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, মানে প্রায় 5-6টা অঙ্ক দেওয়া আছে প্রবলেম সেটে, সেটা হচ্ছে এই স্থিতিস্থাপক ধ্রুবক গুলার মধ্যে সম্পর্ক দিয়ে কি তোকে মনে রাখতে হবে। এর ডেরিভেশন গুলো নেই, তোকে একটু মুখস্থ করতে হবে এই সম্পর্কগুলো অঙ্ক করার জন্য। কি না, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক ধ্রুবক গুলির মধ্যে, স্থিতিস্থাপক ধ্রুবক গুলির মধ্যে মধ্যে পারস্পরিক, স্থিতিস্থাপক ধ্রুবকগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক।
স্থিতিস্থাপক ধ্রুবকগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। আচ্ছা, তাহলে তোকে আগে জানতে হবে কোনটাকে কি বলি। আচ্ছা, ওয়াই কে আমরা কি বলি? ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, কারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 রকমের হয়, কি? ইয়ং গুণাঙ্ক, ওয়াই। আর কি কেটাকে কি বলি? আয়তন বিকৃতি গুণাঙ্ক। এগুলো সব গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর কি গুণাঙ্ক হয় না স্যার? ইটা হয়। এটাকে আমরা কি বলি? দৃঢ়তা গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ক, এটাকে আমরা বলি দৃঢ়তা গুণাঙ্ক। আচ্ছা, আর লাস্টে একটা বললাম সিগমা। এটা কিন্তু কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটা কি? দুটা বিকৃতির অনুপাত। এটাকে আমরা কি বলি? পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত। তো তোদের কি করতে হয় না, এই চারটার মধ্যে কিছু রিলেশন আছে, সেটা মনে রাখতে হয়। 1 নম্বর রিলেশন কি হবে না, ওয়াই সমান হবে 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। একটু মুখস্থ করার চেষ্টা করতে। তাহলে এখানে এটা কার কার মধ্যে রিলেশন? ওয়াই আছে, কে আছে, আর সিগমা আছে। এই তিনটার মধ্যে রিলেশন। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় রিলেশন যেটা, ওয়াই সমান 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। এটা কার কার মধ্যে রিলেশন? এখানে আছে ওয়াই আছে, ইটা আছে, আর সিগমা আছে। 3 নম্বর রিলেশন যেটা, যে সিগমা সমান উপরে হয় 3k মাইনাস 2 ইটা ডিভাইডেড বাই নিচে হয় 6k প্লাস 2 ইটা। এটা কার কার মধ্যে রিলেশন আছে? স্যার এটা সিগমা আছে, কে আছে, আর ইটা আছে। এই তিনটার মধ্যে এটা রিলেশন। আর একটা রিলেশন, যে কোনো তিনটা রিলেশন মুখস্থ রাখতে হবে, যে কোনো তিনটা রিলেশন মুখস্থ রাখতে হবে। আর একটা রিলেশন হচ্ছে 9/y সমান 1/k প্লাস 3 ইটা। এটা কার কার মধ্যে রিলেশন? ওয়াই আছে, কে আছে, আর এটা আছে। তো এই রিলেশন গুলো মনে রাখতে হবে। এর কোনো ডেরিভেশন তোদের নেই। এদেরকে কি কেন মনে রাখতে হবে? কি পারপাসের জন্য? না তোকে অঙ্ক করার জন্য মনে রাখতে হবে। বোঝা গেল? ওকে, আচ্ছা, এরপরে যাই, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আমি কোশ্চেন দিয়ে করাচ্ছি, হ্যাঁ, কোশ্চেন আকারে করাচ্ছি। খুব পরেরটা খুব ইম্পর্টেন্ট। দেখ, কোশ্চেন কি পড়ে, দেখাও যে, প্রমাণ করছে, দেখাও যে, একটু ধৈর্য রাখতে হবে, হ্যাঁ, আর একটু আছে, এই লেকচারটা আর একটু আছে। দেখাও যে একটি তারের প্রসারণ ঘটাতে একটি তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য W সমান হাফ ইন্টু এফ ইন্টু এল। এখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। মানে এফটাকে বল বলতে বলছে, আর এলটাকে দৈর্ঘ্য ধরতে বলছে। এটা প্রমাণ করতে বলছে, হ্যাঁ। ডাব্লুটা হচ্ছে কার্য। আচ্ছা, চলো প্রমাণের দিকে যায়। এই প্রমাণটা খুব সহজ। এই প্রমাণটা দুভাবে করা যায়। একটা হচ্ছে বীজগাণিতিকের সাহায্যে করা যায়, মানে যোগ বিয়োগ করে করা যায়। আর একটা হচ্ছে ডেরিভেটিভ করে করা যায়, মানে অবকলন করে করা যায়। দেখো আমি কি ধরছি, প্রমাণের দিকে যাই এবারে। আচ্ছা, আমি ধরছি যে এখানে একটা তার আছে, তারটা ঝুলছে। তারের দৈর্ঘ্য কত? আর তারের দৈর্ঘ্য হচ্ছে তারের দৈর্ঘ্য স্মল এল। এখানে কি বলেছে রে? তারের দৈর্ঘ্য প্রসারণ ঘটাতে কৃতকার্য হাফ এফ এল। আচ্ছা, এখানে এলটা না, এই যে ছোট এলটা তারের দৈর্ঘ্য নয়, ছোট এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি। তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ছোট এল ধরছে। আর এফটা কি? প্রযুক্ত বল। আচ্ছা, এর মানে তাহলে আমাদের আগের দৈর্ঘ্যটাকে, মানে ধর এখানে একটা তার আছে, এই তারের দৈর্ঘ্যটাকে আমি ক্যাপিটাল এল ধরছি। প্রথমে এই তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল ছিল। তারপরে এতে যে আমি ভার চাপিয়ে দিয়েছি, লম্বাই বেড়ে গেছে। বেড়ে গিয়ে পাশাপাশি ছোট হয়ে যায়, তাই না? লম্বাই বাড়লে বেড়ে গিয়ে কতটা বৃদ্ধি পেয়েছে? এর দৈর্ঘ্য যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে স্মল এল। এটা কত হচ্ছে? স্মল এল। কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে? স্মল এল। কখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে? না, যখন আমরা নিচে একটা এফ বল প্রয়োগ করছি, তখনই দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে।
তোকে প্রমাণ করতে হবে যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে তুই যে কার্য করছিস সেই কার্যটা ডব্লিউ সমান হাফ ইন্টু এফ ইন্টু এল। প্রমাণের দিকে যাই। আমার মনে হয় এটাকে ডেরিভেটিভ না করে আমি বীজগাণিতিক পদ্ধতিতে বলি, খুব সহজ লাগবে তোদের। দেখ, আমি একটা জিনিস লিখছি যে যখন 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 প্রযুক্ত বল শূন্য, তখন তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত আমাকে একটু বলতো। দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে যখন আমি কোনো এখানে বল প্রয়োগ করিনি। দেখ এই কেসটা, যখন আমি কোনো বল প্রয়োগ করিনি, যখন প্রযুক্ত বল জিরো, যখন এফ জিরো, যখন আমি কোনো বল প্রয়োগ করছি না, তখন যখন আমি কোনো বল প্রয়োগ করছি না, অর্থাৎ যখন প্রযুক্ত বল জিরো, তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধিও শূন্য। তখন দৈর্ঘ্য বৃদ্ধিও কত? দৈর্ঘ্য বৃদ্ধিও শূন্য, তাই না? যখন প্রযুক্ত বল জিরো, তখন তখনও দৈর্ঘ্য বৃদ্ধি কত? শূন্য। কারণ তুই বল না প্রয়োগ করলে দৈর্ঘ্য বাড়বে কিভাবে, তাই না? তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তখন দৈর্ঘ্য বৃদ্ধি হবে শূন্য। আচ্ছা, যখন প্রযুক্ত বল এফ করলাম, তো এট কর, তাহলে এখানে শূন্য লিখে দেখতে ভালো হবে। যখন প্রযুক্ত বল শূন্য, তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত? শূন্য। যখন প্রযুক্ত বল এফ, তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? দৈর্ঘ্য বৃদ্ধি দেখ এল হয়ে গেছে। এল হয়ে গেছে না? যখন প্রযুক্ত বল এফ প্রয়োগ করছে তখন দৈর্ঘ্য বৃদ্ধি এল হয়ে গেছে। তাহলে আমি যদি এখন লিখতে চাই যে সুতরাং সুতরাং এল দৈর্ঘ্য বৃদ্ধিতে বৃদ্ধিতে প্রযুক্ত গড় বল কত হবে? এল দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রযুক্ত গড় বল। তাহলে আগে বল ছিল জিরো, তারপরে বল কত প্রয়োগ করছি? এফ। কবার করছি স্যার? দুবার। গড় এইভাবে বের করে না, যতবার করি তাকে দিয়ে ভাগ করতে হয়। তাহলে প্রথমে জিরো বল, তারপরে এফ বল ডিভাইডেড বাই টু, এর মানে প্রযুক্ত গড় বল কত হবে? এফ বাই টু। বোঝা গেল? আচ্ছা, এবারে আমি কার্য বের করব। তাহলে কৃতকার্য সমান কি হয়? এক্ষেত্রে কৃতকার্য সমান কি হবে না? কৃতকার্য স্যার হয় বল ইন্টু সরণ, কিন্তু এক্ষেত্রে সবসময় বলটা একই লাগছে না, ওই জন্য আমরা গড় বল লিখছি। তাহলে কৃতকার্য হবে গড় বল ইন্টু সরণ। বল ইন্টু বলের অভিমুখে সরণ হয়, তাই না? তাহলে ডব্লু হবে গড় বল কত আমাদের বেরোলো? এফ বাই টু ইন্টু সরণ, মানে সরছে কতটা, তারটা সরণ কতটা হয়েছে? এল। দেখ ছোট এল কতটা বৃদ্ধি পেয়েছে, ছোট এল। দেখ আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে কৃতকার্য ডব্লু সমান কি হবে? কৃতকার্য ডব্লু হবে হাফ ইন্টু এফ ইন্টু এল। এটাকে যদি সাজিয়ে লিখি, প্রমাণ হলো। এটা দেখ প্রমাণিত হলো, প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল? দেখ খুব সহজে করলাম, জ্যামিতিক পদ্ধতি, মানে সরি বীজগাণিতিক পদ্ধতি ইউজ করে করলাম। আমি অবকলন করিনি, কারণ অবকলন বললেই তোদের চেহারা পাল্টে যায়, মুখের চেহারা পাল্টে যায়। বুঝলি? খুব সহজে হলো। আচ্ছা, এরপরে ধর তুই এটা করে গেলেই পরীক্ষায় এটা আসে। পরীক্ষায় কি আসছে? এই কোশ্চেনটাকে কিভাবে ঘুরিয়েছে দেখ। পরীক্ষায় এসেছে কোশ্চেনটা, দ্বারা আমি লিখছি। দেখাও যে তারের, আমি ছোট করে লিখছি, তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য। দেখাও যে তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য ডব্লিউ সমান, এই যে হাফ এফ এল এটা পড়ছে না, এটার বদলে কি দিয়েছে? হাফ ওয়াই, পরে দিয়েছে এ এল স্কোয়ার, ওয়াই এ এল স্কোয়ার, নিচে দেওয়া আছে ক্যাপিটাল এল। এটা প্রমাণ করতে বলছে, মানে এইভাবে প্রমাণ করতে বলছে। তাহলে দেখ, আমরা এই অবধি কি প্রমাণ করলাম? এই অবধি প্রমাণ করলাম। তাহলে তোকে একটু এগিয়ে যেতে হবে। ধর তুই ওই অবধি প্রমাণ করে গেছিস বাড়িতে, কিন্তু পরীক্ষায় এটা দেয়নি, স্যার আমাদের এটা করিয়েছে, কিন্তু পরীক্ষায় এটা পড়ছে প্রমাণ। তাহলে কিভাবে করবো? হাই কোশ্চেন লাগেনি, একটু তো বুদ্ধি খাটাতে হবে। দেখ, আমরা এই অবধি কি প্রমাণ করলাম? ডব্লিউ সমান কি হলো? হাফ ইন্টু এফ ইন্টু এল। কিন্তু তোদের প্রমাণের দিকে লক্ষ্য কর, দেখ এখানে কি চাইছে না? ওয়াই দিয়ে চাইছে। দেখ এখানে ইয়ং গুণাঙ্ক কিন্তু আছে, দেখ ওয়াই আছে, তাই না? এখানে ওয়াই আছে, তাহলে আমাকে ইয়ং গুণাঙ্ক দিয়ে আনতে বলছে। এখানে কোথাও এফ নেই, দেখ ক্যাপিটাল এফ গায়েব করে দিচ্ছে। তাহলে আমাকেও এই প্রমাণটার ক্ষেত্রে ক্যাপিটাল এফটাকে গায়েব করতে হবে, তাহলে ইয়ং গুণাঙ্ক দিয়ে আনতে হবে। আচ্ছা, ইয়ং গুণাঙ্ক সমান কি হয় না স্যার? ইয়ং গুণাঙ্ক হয় উপরে অনুদৈর্ঘ্য বিকৃতি,
মানে এফ না পীড়ন বোধহয় উপরে হয়, তাই না? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তাই না? তাহলে উপরে হয় স্যার অনুদৈর্ঘ্য 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 পীড়ন। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই নিচে কি হয়? অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়নকে কি বলি? এফ বাই এ। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি হয়? স্মল এল বাই ক্যাপিটাল এল, যদি স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখ আমি কি বললাম, আমাদের এফ তাড়াতে হবে। এই যে রাশিমালাতে এই এফটা কিন্তু দেয়নি, প্রমাণ করতে দেয়নি, এখানে ইয়ং গুণাঙ্ক আছে। তাহলে আমি এই এফটাকে তাড়ানোর জন্য আমি বাম দিকে এই ডান দিকে কি করি? এফটা বের করি। তাহলে ইয়ং গুণাঙ্ক কি হচ্ছে না এফ বাই এ, একটু যদি পরিষ্কার করে লিখি ক্যাপিটাল এল বাই স্মল এল। তাহলে আমাদের এফ কত দাঁড়াচ্ছে? দেখ এফ সমান হবে ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল। এটাকে বোস করে দেয়। তাহলে ডব্লিউ সমান হবে হাফ ইন্টু এফ এর জায়গায় বুঝ করবো ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল ইন্টু এল। এর মানে কি আসবে? যে ডব্লিউ সমান হবে হাফ ইন্টু উপরে কি হয় ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। দেখ প্রমাণ হয়ে গেল। একটু বুদ্ধি তো খাটাতে হবে, একটু বুদ্ধি তো থাকবে। দেখ প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে ধর তুই প্রমাণ করে গেছিলি, বাড়িতে প্রমাণ করেছিস হাফ এফ এল, কিন্তু তোকে প্রমাণ দিয়ে দিচ্ছে এটা। করতে পারবি, শুধু জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, ইয়ং গুণাঙ্কটাকে ওইখানে ইনপুট করতে হবে। মানে বুদ্ধি করে অঙ্কের সাহায্যে ইয়ং গুণাঙ্কটাকে ওইখানে বস করাতে হবে। ইয়ং গুণাঙ্কের রাশিমালা তুই জানিস, সেটা করে নিলি, সেখান থেকে আমরা বস করে দিলাম। হলো? আচ্ছা, ধর তুই এটা করে গেছিস, পরীক্ষায় এটাও আসেনি। কি আসছে না দেখাই কি আসছে। কোশ্চেনটা আসছে, দেখাও যে তারের প্রসারণ ঘটাতে দেখাও যে তারের প্রসারণ ঘটাতে সঞ্চিত স্থিতিশক্তি হয় সমান হাফ ওয়াই এ ছোট এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। তোকে বলছে যে স্থিতিশক্তি বের করো, আর তুই কার্য করে গেছিস। হাই স্যার কোশ্চেন লাগেনি। আরে দেখ একটু তো বুদ্ধি খাটাতে হবে। কি না আমরা কি জানি শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। আর এখানে স্থিতি শক্তি কেন আসবে? কারণ আকারের পরিবর্তন হলে কোন শক্তি আসে? স্থিতি শক্তি আসবে। তাহলে আমি তোদের অনেকবার বলছি যে স্থিতি শক্তিটাই কি না এই আকারের পরিবর্তন করতে যে কার্যটা করব, সেটাই ওই বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত থাকবে, তাকে আমরা স্মৃতিশক্তি বলবো। অর্থাৎ যেটাই স্মৃতিশক্তি সেটাই কিন্তু কৃতকার্য। আর যেটা আমরা অলরেডি আগে প্রমাণ করলাম ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। তাহলে শুধু এইটুকুটা পরের লাইনে লিখে দিতে হবে, ব্যাস প্রমাণ হয়ে যাবে যে এক্ষেত্রে ওই তারের প্রসারণ ঘটাতে যতটা কার্য করব, সেই কার্যটাই ওই বস্তুর মধ্যে কি থাকবে? স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। বুঝে গেল? অর্থাৎ স্থিতিশক্তি সমান কি হবে? কৃতকার্যই হবে, অর্থাৎ হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। তাহলে স্থিতিশক্তি আর কৃতকার্য একই হয়, তাই না? মানে এই ক্ষেত্রে। আচ্ছা ধর এটাও পরীক্ষায় পড়ে, পরীক্ষায় এটাকেও ঘুরিয়ে দিয়েছে। কি বলছে যে দেখাও যে তারের প্রসারণ ঘটালে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, যাকে আমরা কি বলি জানিস তো? শক্তি ঘনত্ব। একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি অর্থাৎ শক্তি ঘনত্ব সেটা সমান হাফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। এটাকে তোকে প্রমাণ করতে বলছে। দেখি, আচ্ছা আমরা এই অবধি স্থিতিশক্তি পেয়ে গেলাম, মানে শক্তি পেলাম, আর শক্তি ঘনত্ব তোকে চাইছে। আচ্ছা এই অবধি আমরা কি পেলাম? স্থিতিশক্তি কি পেলাম? আমি প্রমাণের দিকে যাচ্ছি। যে স্থিতিশক্তি এই অবধি কি পেলাম? যে স্থিতিশক্তি পেলাম ওয়াই হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল। কিন্তু এখানে কি চাইছে? শক্তি ঘনত্ব।
শক্তি ঘনত্ব মানে কি, উপরে হবে স্থিতি শক্তি, নিচে হবে আয়তন। কোনো কিছুকে আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই ঘনত্ব পাই, বুঝলি? তাহলে শক্তি ঘনত্ব মানে কি না, উপরে হবে স্থিতি শক্তি, উপরে হবে স্থিতি শক্তি, নিচে হবে কি আয়তন। আয়তন তাহলে স্থিতি শক্তি কত না, স্থিতি শক্তির জায়গায় তো আমরা বুঝ করে দেবো কি হাফ ওয়াই, একটু ওয়েট, হুম, শক্তি বাই আয়তন। আচ্ছা, তাহলে স্মৃতিশক্তির জায়গায় তো আমরা ফর্মুলা আগে থেকে বের করে রাখছি, সেটা বুঝ করে দেবো। কিন্তু স্যার আয়তনের জায়গায় কত বুঝ করাবো? দেখ আয়তন কি হবে, আমি একটু আগে বলছিলাম যে তারের, যে এই তারটা কোন আকৃতির মতো দেখতে হয় না স্যার, এই তারটা তো চোঙের মতো দেখতে হয়। তার তো চোঙের মতো দেখতে হয়, তাহলে তারের আয়তনের ফর্মুলা কি না স্যার, আয়তন হয় পাই আর স্কয়ার ইন্টু এইচ। স্যার এইচটা কি না, এইচটা হয় লম্বাটা। আচ্ছা, এক্ষেত্রে আমরা এই লম্বাটাকে আমরা কি ধরেছি, এক্ষেত্রে আমরা এই লম্বাটাকে ক্যাপিটাল এল ধরেছি। এর মানে এখানে পাই আর স্কয়ার ক্যাপিটাল এল বুঝ করতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, এটাকে করতে পারি পাই আর স্কয়ার ইন্টু ক্যাপিটাল এল। আচ্ছা, আর একটা জিনিস দেখ, এই যে পাই আর স্কয়ার মানে কি, এই পাই আর স্কয়ার মানে ভূমির ক্ষেত্রফল, এই ভূমির ক্ষেত্রফল। আমি এটাকে এ ধরেছি, এটাকে কি ধরেছি, এ ধরেছি। তাহলে পাই আর স্কয়ার জায়গায় এ লিখতে পারি, এ ইন্টু এল। তাহলে আয়তনের জায়গায় আমি কি বুঝ করাতে পারি, এ ইন্টু এল। এটা আমি অনেক সময় ইউজ করবো, যে আয়তন সমান হবে এ ইন্টু এল। এরপরে ক্লাস 12-এ, ক্লাস 11-এ অনেক জায়গায় যখন এরকম তার দিবে বা এরকম চোঙাকৃতি কোনো বস্তু দিবে, তখন তার আয়তনের জায়গায় আমি বুঝ করাবো এ ইন্টু এল। আচ্ছা, তাহলে উপরে স্মৃতি শক্তির জায়গায় আমি ফর্মুলাটা বুঝ করাই হয়েছে। স্মৃতি শক্তি আমরা কি পেয়েছিলাম, হাফ ওয়াই এ ছোট এল স্কোয়ার বাই বড় এল ডিভাইডেড বাই এ ইন্টু এল। এর মানে কি হবে দেখি, তাহলে আমার মনে হচ্ছে যে এ কেটে যাবে, এর মানে আসবে হাফ ওয়াই ছোট এল স্কোয়ার আর নিচে হবে বড় এল স্কোয়ার, এটা আসবে। দেখি এটা কি আমাদের প্রমাণ দিয়েছিল, হাফ ওয়াই ছোট এল স্কোয়ার বাই বড় এল স্কোয়ার। হ্যাঁ, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এরপরে ধর এটাও পরীক্ষায় আসেনি। পরীক্ষায় কি কোশ্চেন আসছে না, যেটা সব থেকে বেশি বার আসছে সেই কোশ্চেনটা এবারে লিখি। কি আসছে, দেখাও যে দেখাও যে তারের তারের প্রসারিত করতে প্রসারিত করতে তারের প্রসারিত করতে সঞ্চিত স্থিতি শক্তি ঘনত্ব, মানে সঞ্চিত শক্তি ঘনত্ব, সঞ্চিত শক্তি ঘনত্ব সঞ্চিত শক্তি ঘনত্ব সমান হয় হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা খুব পড়ছে পরীক্ষায়, সব থেকে বেশি বার এই কোশ্চেনটা পড়ছে। আচ্ছা, এই অবধি আমরা কি প্রমাণ করে দিয়েছি, এই অবধি আমরা কি পড়ছি না, এই অবধি আমরা শক্তি ঘনত্ব প্রমাণ করেছি। শক্তি ঘনত্ব কত হয়, হাফ উপরে ওয়াই এ, না এ ছিল না, এ ছিল না, ওয়াই এ ছিল না, ওয়াই এল স্কোয়ার পড়েছিল, ওয়াই ছোট এল স্কোয়ার আর নিচে ছিল বড় এল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি কি করছি দেখ, এটাকে আমি একটু সাজাচ্ছি, বুঝলি? এটাকে আমি একটু সাজাই, কিভাবে সাজাচ্ছি না, বিকৃতি আমি আগে পাশে লিখি যে বিকৃতি কি হবে, এক্ষেত্রে বিকৃতি সমান কি হবে না স্যার, বিকৃতি হবে কতটা চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই কতটা ছিল, স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, ওয়াই এর কি রাশিমালা একটু আগে দেখলাম না স্যার, ওয়াই হয় উপরে হয় পীড়ন, নিচে হয় বিকৃতি অনুদৈর্ঘ্য। আমি অনুদৈর্ঘ্য আর লিখছি না, কারণ তোরা বুঝে গেছিস যে এটা অনুদৈর্ঘ্যের কথাই বলছি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এর মানে ওয়াই সমান হবে উপরে হবে পীড়ন, আমি পীড়নটাকে পীড়নই রাখছি, আর বিকৃতি কি না স্যার স্মল এল বাই ক্যাপিটাল এল। এর মানে আমি পীড়ন সমান কি লিখতে পারি, ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল লিখতে পারি, পীড়নের জায়গায় ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল। আমি এই দুটো জিনিস ইউজ করবো এখানে, বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল আর পীড়ন সমান কি হবে, ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখ এটাকে এবারে সাজাচ্ছি, হাফ ইন্টু এটাকে দেখ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল সাজাচ্ছি আর ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখ সাজানো যায় কিনা, উপরের রাশিটাই পাবো, দেখ গুণ করে দে, গুণ করলে দেখ উপরেও এল স্কোয়ার ছোট এল স্কোয়ার নিচে হবে ক্যাপিটাল এল স্কোয়ার। এর মানে এটাই কি হয়ে যাচ্ছে না, যেটা আমরা লিখছিলাম মানে যেটা আগে ক্ষেত্রে প্রমাণ করলাম ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলেই হয়ে যেত। হাফ ইন্টু
ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল মানেই তো পীড়ন, তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কি বিকৃতি, এটা হবে শক্তি ঘনত্ব, এটা হবে শক্তি ঘনত্ব। দেখ প্রমাণ করে দিলাম, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, বুঝলে? তাহলে এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ, এবারে আমরা এই পরের প্রমাণটায় গেলাম। পরের প্রমাণটা কি বলছে না, দেখাও যে কোনো বস্তুর পয়জনের অনুপাতকে যদি আমরা সিগমা ধরি আর অনুদৈর্ঘ্য বিকৃতিকে যদি আমরা আলফা ধরি, তাহলে দেখাতে বলছে যে ওর আয়তন বিকৃতি হবে 1 - 2 সিগমা ইন্টু আলফা। এই প্রমাণটা খুব পরে। আচ্ছা আমি একটু বাম দিকে লিখি, মানে ডান দিকে লিখি যে কাকে কি বলেছে। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে কি ধরেছে? আলফা ধরেছে। আচ্ছা অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি? স্যার উপরে হবে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, পরিবর্তন, আর নিচে কি হবে না প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। আচ্ছা দৈর্ঘ্যের পরিবর্তনকে আমি ডিএল ধরছি আর প্রাথমিক দৈর্ঘ্যকে এল ধরছি, এর মানে অনুদৈর্ঘ্য বিকৃতিকে আমি লিখতে পারি ডিএল বাই এল। এখানে সেটাকে আলফা ধরতে বলছে, অনুদৈর্ঘ্য বিকৃতিকে কি ধরতে বলছে? আলফা, অর্থাৎ আলফা সমান কি হবে? ডিএল বাই এল। আচ্ছা আমাকে বল আয়তন বিকৃতি সমান কি হবে? আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি মানে কি হবে? উপরে হবে আয়তনের পরিবর্তন, আয়তনের একটু সাইড করি, আয়তনের পরিবর্তন, আর নিচে কি হবে? প্রাথমিক আয়তন, তাই না? আয়তনের পরিবর্তন, বর্তন, আর নিচে কি হবে না প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। আয়তনের পরিবর্তনকে আমি ডিভি ধরলাম আর প্রাথমিক আয়তনকে ভি ধরলাম, এটা হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন শুধু বিকৃতি, তাই না? আয়তনের পরিবর্তন বা প্রাথমিক আয়তন। আচ্ছা পয়জনের অনুপাত কি হবে? আমি যদি পয়জনের অনুপাত বলি, পয়জনের অনুপাত, অনুপাত মনে আছে? সিগমা সমান কি হয়? সিগমা হয় মাইনাস হবে, ওর হবে ডিআর বাই আর, নিচে কি হবে? ডিএল বাই এল, তাই না? এটাকে আমরা কি বলি? পয়জন অনুপাত। এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, মানে আয়তন বিকৃতি, আর সেটা হচ্ছে আলফা, আলফা হচ্ছে ডিএল বাই এল। এবারে আছে প্রমাণ যে আমরা কি জানি যে কোনো তারের আয়তন ভি ইকালস টু পাই আর স্কয়ার এল। তারটা হচ্ছে চোঙের মতো হয়, সেজন্য তার আয়তন কি হবে? ভি হচ্ছে পাই আর স্কয়ার এল। আচ্ছা এবারে আমি পার্সিয়াল ডেরিভেটিভ করব। কেন পার্সিয়াল ডেরিভেটিভ? আমি আগেও বলেছি, পার্সিয়াল ডেরিভেটিভ আমি আগেও বলেছি কি, কারণ এখানে দুটো ফাংশন আছে, আর চেঞ্জ হবে, এলও চেঞ্জ হবে, তাহলে আমি ভিও চেঞ্জ হবে। ভি চেঞ্জ কখন কখন হবে? যদি আর চেঞ্জ হয় আর এল চেঞ্জ হয়। এর মানে আমি যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি অর্থাৎ আংশিক অবকলন করি, তাহলে বাম দিকের অবকলন হবে ডিভি, ডান দিকে কি আছে না স্যার পাই তো কমন আছে, পাইকে ফিক্সড, পাই তো কনস্ট্যান্ট ধ্রুবক রাশি, পাইকে ধ্রুবক রাখবো। এরপরে কি করবো না স্যার আর স্কোয়ারকে রাখবো, এল এর ডেরিভেটিভ করবো। প্রথমে আর স্কোয়ারকে রেখে কার ডেরিভেটিভ করবো? এল এর ডেরিভেটিভ করবো। এল এর ডেরিভেটিভ কি হবে? ডিএল প্লাস, তারপর কি করবো না স্যার এল কে রাখবো, আর স্কোয়ারের ডেরিভেটিভ করবো। আর স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়? 2r dr, একটু আগেই করলাম 2r dr, তাই না? আচ্ছা এবার দেখি এখানে কি আয়তন অপরিবর্তিত থাকবে বলছে যে ডিভি কে 0 করে দেবো? না, এখানে ওইরকম কিছু বলেনি, এখানে আয়তনের বিকৃতিই বের করতে বলছে। আচ্ছা তাহলে আমি এক কাজ করি না, উভয় পক্ষে আমি কি করব? উভয় পক্ষে আমি ভি দ্বারা ভাগ করে দেবো। আচ্ছা তার আগে আমি এটা একটু গুণ করে দিই, বুঝলি? গুণ করলে সুবিধা হবে, পাই আর স্কোয়ার ডিএল করে দিই প্লাস এখানে 2 πr/l dr, তাই না? আমি কি করলাম? উভয় পক্ষকে ভি দ্বারা ভাগ করে দেবো, অর্থাৎ ডিভি বাই ভি। এখানেও কি করব না পাই আর স্কোয়ার ডিএল বাই ভি প্লাস এখানেও কি করব না 2 πr/l dr ডিভাইডেড বাই ভি। উভয় পক্ষে আমি কি করলাম? ভি দ্বারা ভাগ করে দিলাম। ভি সমান দেখ কি লিখে রাখিস? পাই আর স্কোয়ার এল, তাই না? ভি সমান পাই আর স্কোয়ার এল, আর এই পাশটাই কি? এই যে ডিভি বাই ভি সমানই কি? তার ডিভি বাই ভি সমান তুই লিখে রাখছিস, তার ডিভি বাই ভি সমান কি না ডিভি বাই ভি সমান স্যার আয়তন বিকৃতি, তাই না? তাহলে আমি এই বাম দিকটা লিখি না আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, এটাই তো তোকে প্রমাণ করতে বলছে, মানে বাম দিকটা আয়তন বিকৃতি হয়ে গেল। ডান দিকটাই কি আছে দেখি, ডান দিকটা আসছে পাই আর স্কোয়ার ডিএল বাই ভি এর জায়গায় বুঝ করাবো, ভি সমান কি হয়? পাই আর স্কোয়ার এল প্লাস উপরে আছে 2 πr/l dr, আর নিচে ভি মানে কি? ভি মানে পাই আর স্কোয়ার এল। তাহলে দেখি কি কাটাকাটি হচ্ছে, তাহলে এখানে পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কি কাটছে? পাই কাটছে, একটা আর কাটছে,
এর মানে এখানে পড়ে আছে ডিএল বাই এল প্লাস এখানে কি পড়ে আছে টু, আচ্ছা একটা এলও তো কেটে যাবে, হ্যাঁ একটা এলও কাটছে, এর মানে এখানে পড়ে আছে টু ডিআর ডিভাইডেড বাই আর পড়ে আছে, তাই না? আচ্ছা আমি ডিএল বাই এল কে বাইরে করে দিচ্ছি, যদি ডিএল বাই এল কে বাইরে করে দেই এর মানে এখানে কি পড়ে থাকবে, ডিএল বাই এল কে যদি আমি বাইরে করে দেই এখানে কি পড়ে থাকবে, ডিএল বাই এল কে বাইরে করে দিলে এখানে পড়ে থাকবে 1 প্লাস 2 ইন্টু এখানে ডিআর বাই আর, এখানে ডিএল বাই এল ছিল না, তাই না? এখানে ডিএল বাই এল ছিল না, আমি জোর করে কমন নিলে ডিএল বাই এল দিয়ে আবার ভাগ দিতে হবে, এখানে হয়ে গেল ডিএল বাই এল। এর মানে কি ডিএল বাই এল মানে কি আলফা, এবারে বলছে স্যার কোথায় আলফা, এই যে আমি ডান দিকে সব লিখে রাখছি, আলফা মানে দেখ এই যে দেখ ডিএল বাই এল, তাই না? আলফা হবে ডিএল বাই এল, তাহলে ডিএল বাই এল এর জায়গায় আলফা বুঝ করালাম 1, এবারে দেখো তো এটা যে ডিআর বাই আর ইন্টু ডিএল বাই এল, এই যে দেখো ডিআর বাই আর ইন্টু ডিএল বাই এল, এটার জায়গায় কি আমি মাইনাস সিগমা বুঝ করাতে পারি? কারণ সিগমা মানেই তো মাইনাস সহ ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল, তাহলে আমি যদি শুধু ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল লিখি সেটার জায়গায় মাইনাস সিগমা বুঝ করাতে পারি, এর মানে এখানে হবে মাইনাস 2 পড়ে আছে আর এখানে সিগমা চলে এলো, মানে আমি কি করলাম এই যে ডিআর বাই আর এই ডিএল বাই এল এর জায়গায় আমি কি বুঝ করালাম, মাইনাস সিগমা বুঝ করালাম। দেখ মাইনাস সিগমা বুঝ করালে কি আসলো যে আলফা ইন্টু 1 মাইনাস 2 সিগমা, দেখ এটাই প্রমাণ করতে বলছে, দেখ আমাদের এটাই প্রমাণ হয়ে গেল যে আয়তন বিকৃতি হবে যে আলফা ইন্টু 1 মাইনাস 2 সিগমা, এটা প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। বুঝলি এই কোশ্চেনটা খুব পড়ে, এটা কিন্তু করতে হবে ভালো করে। চল এই অবধি আজকে, টাটা।